ওকে গাইস, শোনো, আজকে আমাদের টপিক হচ্ছে টপিক 17 ভেক্টর বিয়োগ। ঠিক আছে, এর আগে আমরা 16টা টপিক শেষ করছি, আজকে আমাদের 17 নম্বর টপিক। আমরা প্রায় শেষ দিকে চলে আসছি ভেক্টরের। তো টপিকটা হচ্ছে কি, ভেক্টর বিয়োগ। দুইটা ভেক্টর কিভাবে বিয়োগ করা হয়, রাইট? আচ্ছা, তো এর আগে আমরা যেটা শিখছি সেটা হচ্ছে ভেক্টর যোগ। তোমরা মনে করে দেখো, আমরা ভেক্টর যোগ শিখছি। কিভাবে শিখছি? উপাংশ সূত্রের মাধ্যমে শিখছি, সামন্ত সূত্রের মাধ্যমে শিখছি। তার মানে আমরা ভেক্টর যোগ অলরেডি শিখে আসছি, বাট ভেক্টর বিয়োগ আমরা শিখিনি। তো দেখি আজকে আমরা কিভাবে ভেক্টর বিয়োগ করব। ঠিক আছে, তো তার জন্য আমি পার্সোনালি একটু ভেক্টর যোগের যে সূত্রটা আমরা শিখছি সেটা আগে একটু দেখাই নিব। ঠিক আছে, তোমাদের একটু মনে করে দেখো তো কি শিখছিলাম আমরা। আমরা কি শিখছিলাম ভেক্টর যোগে? যোগে কি শিখছিলাম? যে দুইটা ভেক্টর যদি থাকে এ আর হচ্ছে বি, দুইটা ভেক্টর যদি হয় এ আর বি, এই দুইটা ভেক্টর দিয়ে যদি আমরা একটা সামান্তরিক আঁকি, সেই সামান্তরিকের কর্ণ এই দুইটা ভেক্টরের যোগের লব্ধি প্রকাশ করে। তো এটা আমরা ভালো মতো শিখে আসছি, রাইট? তো দেখো, মনে করে দেখো, সামান্তরিক সূত্রে এটা আমরা শিখছিলাম, রাইট? এ আর বি এই দুইটা ভেক্টর যদি আলফা কোণে ক্রিয়ারত থাকে, তাহলে এরা একটা সামান্তরিকের সন্নিহিত বাহু হলে লব্ধি কর্ণ বরাবর ক্রিয়া করে, আর সেই লব্ধিটা এ আর বি এর যোগফল নির্দেশ করে। তো এটা আমরা ভালো মতো জানি, বাট আজকে আমাদের এটা টার্গেট না। আজকে টার্গেট একটু ভিন্ন। আজকে আমাদের টার্গেট হচ্ছে এ আর বি দুইটা ভেক্টর, এবং এরাও আলফা কোণে ক্রিয়ারত, বাট এই দুটাকে আজকে আমরা বিয়োগ করব। তার মানে তোমরা খেয়াল করে দেখো, আজকে আমাদের বের করা টার্গেট হচ্ছে এ মাইনাস বি। এ আর বি এর বিয়োগফল বের করবো আজকে আমরা। সো এ মাইনাস বি, যেহেতু আমি, চিন্তা করো, আমরা কিন্তু বিয়োগেরটা পারি না, আমরা পারি কারটা? যোগেরটা। যোগেরটা যদি পারি, তা আমরা এক কাজ করি, বিয়োগ তো পারি না, বিয়োগটাকে আমরা কি যোগে কনভার্ট করতে পারি? যেহেতু আমি যোগেরটা পারি, তাহলে আমরা এক কাজ করি, এই বিয়োগকে কিন্তু যোগে কনভার্ট করা যায়। কিভাবে কনভার্ট করা যায়? এটাকে লেখা যায় এ যোগ মাইনাস বি। দেখো তো লেখা যায় কিনা, দেখো তো, দুইটা ভেক্টর এখন যোগে চলে আসলো। কারণ আমরা জানি প্লাস মাইনাস মাইনাস। যেহেতু আমি যোগেরটা পারি, এই কারণে আমি কি করলাম, বিয়োগটাকে যোগে কনভার্ট করে দিলাম। আচ্ছা, তার মানে এটা যে কথা, এটা একই কথা। এখন আমরা একটু ছবিটা আঁকি, দেখি এটা কোন দিক দিয়ে যায়। তো ধরো এটা এ, এই যে এ, কোনো সমস্যা নাই। মাইনাস বি, কিন্তু এটা হচ্ছে শুধু বি, কিন্তু আমার তো মাইনাস বি। তাহলে আমরা এটা কি করে দিব? আমরা জানি বি কে ঘুরাই দিলে কি পাওয়া যায়? মাইনাস বি পাওয়া যায়। দেখো ঠিক আছে কিনা। তাহলে আমি দেখতেছি এ আর মাইনাস বি যোগ করলে বিয়োগের লব্ধি পাওয়া যাবে। তাহলে এইটা আর এইটা, এই দুইটা যোগ করলে বিয়োগের লব্ধি পাওয়া যাবে। তুমি আমারে বলো, এই দুইটা যোগ করলে লব্ধি কোন দিক দিয়ে ক্রিয়া করবে? যোগের লব্ধি সবসময় মাঝখান দিয়ে ক্রিয়া করে। এই দুইটা ভেক্টরের মাঝখান দিয়ে যোগের লব্ধি ক্রিয়া করে। তাহলে এ আর মাইনাস বি যোগ করলে এদের লব্ধি ক্রিয়া করবে এইটার দুইটার মাঝের মাঝি কোনো একটা স্থান দিয়ে। তাহলে এইটা হবে আর, তাহলে এইটাই হবে এ আর মাইনাস বি এর যোগফল। দেখো ঠিক আছে কিনা, এ আর মাইনাস বি এর যোগফল মাঝখান দিয়ে ক্রিয়া করছে। তার মানে লব্ধিটা কি নির্দেশ করবে? এ প্লাস মাইনাস বি, আর এটা মানে হচ্ছে এ মাইনাস বি। তার মানে দুইটা ভেক্টরে বিয়োগের লব্ধি কোন দিক দিয়ে যাচ্ছে? খেয়াল করো, ভেক্টর দুইটার মাঝখান দিয়ে যাচ্ছে না, ভেক্টর দুইটার বাইরে দিয়ে যাচ্ছে। তাইলে আমরা কি সিদ্ধান্তে আসলাম? দুইটা ভেক্টরের যোগের লব্ধি দুইটা ভেক্টরের মাঝামাঝি কোনো একটা স্থান দিয়ে যায়, আর বিয়োগের লব্ধি বাইরে কোনো একটা স্থান দিয়ে যায়। ঠিক আছে, আর কোন দিক দিয়ে যায়? সূত্র লিখবো, সূত্র অনুযায়ী পাবো। আমরা এ মাইনাস বি করছি, দেখো এই দিক দিয়ে গেছে লব্ধি। আচ্ছা, এবার যদি বি মাইনাস এ করি, তাহলে আরো ক্লিয়ার হবো জিনিসটা। করি আমরা বি মাইনাস এ করি, এখানেই করি, এটা সাথেই রাখি। ধরো এটা এ ভেক্টর, এটা বি ভেক্টর, দুটা ভেক্টরের মধ্যবর্তী কোণ আলফা। এবার আমার টার্গেট বি মাইনাস এ বের করা, বি মাইনাস এ। তাহলে আবারও আমরা তো বিয়োগেরটা পারি না কিছু, আমরা যোগেরটা পারি। তো যোগে নেই, বি প্লাস মাইনাস এ। দেখো যোগে নিচ্ছি কিনা, নিচ্ছি যোগে। তাহলে বি, এই যে বি, কোনো সমস্যা নাই, কিন্তু এর সাথে যোগ হবে কে? মাইনাসে। তাহলে এ কে ঘুরাই দিতে হবে, দিলাম এ কে ঘুরায়, হয়ে গেল মাইনাসে। আমি দেখতেছি বি মাইনাস এ হচ্ছে বি আর মাইনাসের যোগের লব্ধি। এই যে বি, এই যে মাইনাসে,
এই দুইটা যোগের লব্ধি, এই দুইটা যোগের লব্ধি এই দুইটার মাঝামাঝি কোনো একটা স্থান দিয়ে যাবে, তাহলে অবশ্যই বি মাইনাস এ এদিকে কোনো একটা জায়গা দিয়ে যাবে। তাহলে আমি বলতে পারছি এটাই হচ্ছে তাহলে বি প্লাস মাইনাস এ, কারণ এই দুটা যোগের লব্ধি, দ্যাট মিনস এটাই হচ্ছে বি মাইনাস এ। তাহলে খেয়াল করে দেখো বি মাইনাস এও কিন্তু দুইটার মধ্যবর্তী কোনো স্থান দিয়ে যাচ্ছে না, যাচ্ছে কোন দিক দিয়ে? বাইরে দিয়ে। তাহলে এ মাইনাস বিও বাইরে দিয়ে যাচ্ছে লব্ধি, বি মাইনাস এও বাইরে দিয়ে যাচ্ছে লব্ধি। তাহলে আমরা এখান থেকে কি সিদ্ধান্তে আসলাম যে দুইটা ভেক্টর যোগ করলে লব্ধি মাঝামাঝি কোনো একটা স্থান দিয়ে যাবে, দুইটা ভেক্টর বিয়োগ করলে লব্ধিটা বাইরে দিয়ে যাবে। এখন আমরা জাস্ট কনসেপ্টটা বুঝলাম লব্ধিটা কোন দিক দিয়ে যাবে, কিন্তু লব্ধিটা কত ডিগ্রি কোণ করে যাবে আর কত মান তৈরি করবে, মান আর দিক যেটাকে বলি আমরা, কোনটাই তো দিক, লব্ধিটা কত মান তৈরি করবে মানে বিয়োগের মানটা কত বা কোন দিক দিয়ে যাচ্ছে, অ্যাঙ্গেলটা কত লব্ধির, এটা বের করাই হচ্ছে আমাদের নেক্সট টার্গেট। তা আগে দেখো আমাদের বলো যে বিয়োগের লব্ধিটা বুঝছো কিনা, বুঝছো বিয়োগের লব্ধি কোন দিক দিয়ে যায়? এখন দেখো আমাদের টার্গেট এই লব্ধির মান আর কি নির্ণয় করা, দিক নির্ণয় করা, ঠিক আছে? সো একটু তুলে ফেলো, তোমাদের নোট খাতা রাখো, তাহলে তোমরা জিনিসটা বুঝবা যে এ মাইনাস বি কোন দিক দিয়ে গেছে, বি মাইনাস এ কোন দিক দিয়ে গেছে, কেন গেছে সেটাও বুঝবা, ঠিক আছে? তো আমরা এখন ডিরেক্ট ম্যাথমেটিক্যাল পোর্শনে চলে যাই, মান আর কি নির্ণয় করা, দিক নির্ণয় করা, ঠিক আছে? তো এই জিনিসগুলো একটু দুই একবার বেশি বেশি দেখতে হবে, বুঝছো? মানে বারবার লিখতে হবে, তোমরা যেহেতু নতুন এই জিনিসে, আমার জন্য এটা অনেক সহজ বাট তোমাদের জন্য অনেক নিউ এটা। তো তোমাদের এ মাইনাস বি এগুলো কয়েকবার কয়েকবার করতে হবে হাতে, যে এ মাইনাস বি এ কোন দিক দিয়ে যাচ্ছে, বি মাইনাস এ কোন দিক দিয়ে যাচ্ছে, এগুলো কয়েকবার তোমাদেরকে একটু দেখতে হবে, তা তোমরা আরো ভালো পারবে। সমস্যা নেই, আমি আরেকবারও দেখাচ্ছি, এখানে সূত্র লেখার সময় আমি আরেকবার দেখাবো। তো আবারও ধরো আমরা লিখি আর ইকুয়াল টু এ মাইনাস বি, আমার টার্গেট কি এবার বলো, আর এর মান আর দিক নির্ণয়, আর এর মান দিক নির্ণয়, এটা হচ্ছে আমাদের টার্গেট, এটাই আমাদের অঙ্ক লাগবে। বিয়োগে আমাদের লাগবে কি, আর এর মান আর দিক নির্ণয়, বিয়োগে আমাদের লাগবে এটা আর এর মান আর দিক নির্ণয় করা, ঠিক আছে? সো দেখি মান আর দিক কিভাবে নির্ণয় করব, তার জন্য আবার আমরা একটু ছবি আঁকি। এ মাইনাস বি এটাকে লেখা যায় এ প্লাস মাইনাস বি, যেহেতু আমি সামন্ত সূত্র পাই আমি প্লাসে নিয়ে গেলাম। তাহলে আবার আঁকি এ বি, এগুলো পরীক্ষা দেওয়া থাকবে, এ আর বি, এটা হবে আলফা, মধ্যবর্তী কোণ আমরা জানি এ আর বি এর মধ্যবর্তী কোণ আলফা হয়। তো এ আর মাইনাস বি, তাহলে বি কে ঘুরাই দিই, তাহলে এই হবে মাইনাস বি, তাহলে এ আর মাইনাস বি এর যোগের লব্ধি অবশ্যই মাঝামাঝি কোনো একটা স্থান দিয়ে যাবে, তাহলে এটা হচ্ছে আমার লব্ধি। আবার দেখলাম আমরা, আবার দেখলাম লব্ধিটা কোন দিক দিয়ে যাচ্ছে, এখন আমার দরকার এটার মান আর দিক। তো লব্ধি আমরা জানি, মান নির্ণয় করা ফর্মুলা আছে, ফর্মুলা দিয়ে আমরা করব, বাট দিকটা একটু আগে দেখে নিই। আমরা জানি লব্ধি যে কোনো একটা ভেক্টরের সাথে যে কোণ করে সেটাই হচ্ছে দিক। যোগের ক্ষেত্রে দেখছি আর পি এর সাথে একটা কোণ করে, সেটাকে আমরা কি ধরছিলাম, থিটা। এখানে আর এ অথবা বি এর সাথে যে কোনো একটা কোণ তো করবে, কোণটাই হচ্ছে কি, থিটা। আমি পার্সোনালি থিটাটা এর সাথেই নিই, কারণ যার সাথে লব্ধিটা হয়েছে, লব্ধিটা কার কাছাকাছি আছে বলো, এর কাছাকাছি, এই কারণে আমি পার্সোনালি এর সাথেই কিনি, লব্ধিটা নেই। তাহলে ধরো এটা লব্ধির দিক, এটা দিক আর এটা হচ্ছে মান, আমার টার্গেট এই মানটা আর দিকটা নির্ণয় করা। লব্ধি যে কোনো একটা ভেক্টরের সাথে যে কোণ করছে সেটি লব্ধির দিক, আমরা কাছাকাছি যে ভেক্টরটা আছে এ, এর সাথে কোণটা নিস। ওকে, এবার মানে আসি। দেখো আমরা কিন্তু বিয়োগের কোনো সূত্র অ্যাপ্লাই করিনি, আমরা কিন্তু অ্যাপ্লাই করছি যোগের সূত্র। যোগের সূত্রে যেভাবে মান হয় ওইভাবেই আমরা অঙ্কে যাব। তো যাই অঙ্কে, দেখো মানের ক্ষেত্রে মান কিন্তু শুধু মানগুলো বসাইতে হবে। তাহলে দেখো লব্ধির মান আর ইকুয়াল টু কার কার লব্ধির মান, এ আর মাইনাস বি এর, তাহলে বুঝো এ স্কোয়ার, এর মান তো এ, মাইনাস বি এর মানও কত, বি, বি কিন্তু আবার মাইনাস বি না কিন্তু, কারণ মান তো, মানের জন্য তো আর মাইনাস হবে না, তো মাইনাস বি এর মানও হচ্ছে বি স্কোয়ার প্লাস, কারণ আমরা প্লাসের সূত্র ইউজ করতেছি, টু এ এর মান, বি এর মান কস, কার কার মধ্যবর্তী কোণ হয় মনে করে দেখো, পি আর কিউ এর মধ্যবর্তী কোণ ছিল, এই ক্ষেত্রে কার কার মধ্যবর্তী কোণ হবে, এ আর মাইনাস বি এর মধ্যবর্তী কোণ, পি আর কিউ না, এবার হবে এ আর মাইনাস বি এর মধ্যবর্তী কোণ। খুব মনোযোগ দিয়ে তাকায় দেখো, এ আর মাইনাস বি এর মধ্যবর্তী কোণ কিন্তু এইটা, খেয়াল করো খেয়াল করো,
এ আর মাইনাস বি এর মধ্যবর্তী কোণ কিন্তু এটা, কারণ এটা মাইনাস বি। আমার কিন্তু সামন্তরিক সূত্র প্রয়োগ করতে হবে। এই যে পি, এই যে এই পুরাটা কিউ, আমার মনে মনে এটাকে ধরতে হবে পি, মনে মনে এই পুরা মাইনাস বি কে ধরতে হবে কিউ, মাইনাস বি কে পুরাটাকে ধরতে হবে কিউ। তাহলে পি স্কোয়ার কিউ স্কোয়ার 2p কিউ কস কোনটা হবে এ আর মাইনাস বি এর মধ্যবর্তী কোণ। তাহলে এটা এ আর মাইনাস বি এর মধ্যবর্তী কোণ। এটা কত তুমি বলো? এই পুরাটা একটা সরল রেখা, এটা 180 ডিগ্রি পুরাটা। 180 ডিগ্রি থেকে আলফা বিয়োগ দিলে কিন্তু এটা পাওয়া যায়। মনে করে দেখো, চিন্তা করে দেখো, সিম্পল 6-7 এর জ্যামিতি। এটা আলফা হলে এটা কত হবে? পাই মাইনাস। তাহলে এ আর মাইনাস বি এর মধ্যবর্তী কোণ কত? পাই মাইনাস আলফা। আমরা জাস্ট কিচ্ছু না, সামন্তরিক সূত্র প্রয়োগ করছি। এই সূত্র আমরা পারি, কিচ্ছু না, আমরা সামন্তরিক সূত্র প্রয়োগ করছি। নতুন কোন সূত্র আমরা শিখতেছি না, কিন্তু আমরা বিয়োগের সূত্র শিখতেছি না, আমরা যোগের সূত্রই শিখতেছি। শুধু বিয়োগের জন্য আমি কোনটা কার সাথে নিছি? মাইনাস বি এর সাথে। ওকে, তাহলে আমরা কি দেখতেছি? a স্কোয়ার প্লাস বি স্কোয়ার কস 180 মাইনাস আলফা, এটা দ্বিতীয় চতুর্ভাগ না? দ্যাট মিনস দ্বিতীয় চতুর্ভাগে কস ঋণাত্মক, এটা হয়ে যাবে মাইনাস 2ab কস আলফা। সো আমরা লব্ধি সূত্র দেখলাম, এই যে পাইছি। তাহলে বিয়োগের লব্ধি সূত্র অনেকেই মুখস্থ করে রাখে, যে যোগের ক্ষেত্রে এখানে প্লাস হবে, বিয়োগের ক্ষেত্রে এখানে কি হবে? মাইনাস হবে। তো আমি এটা মুখস্থ রাখা তোমার মানে বলবো না, মুখস্থ রাখো। এইটা একটু ঝামেলা আছে, কারণ যে কোন টাকার সাথে নিবা এটা হচ্ছে কথা। তা আমি এটা কিভাবে মনে রাখি আমি একটু বলি। তুমি যখন এখানে মাইনাস দিবা, তোমাকে কোন বসাইতে হবে? এ আর বি এর। তুমি খেয়াল করে দেখো, আমি যখন এখানে মাইনাস দিছি তখন আমি কোন বসাইছি কার? খেয়াল করো তো, এ আর। দুটো জিনিস এখানে খুব খেয়াল রাখবো। তুমি এটা দিয়েও করতে পারো, মাইনাস দিয়েও করতে পারো, প্লাস দিয়েও করতে পারো, অঙ্ক হবে একই। তো এটা থেকে তো এটা আসছে, এটা দিয়েও করতে পারো অঙ্ক, এটা দিয়েও করতে পারো। তবে কোণের ব্যাপারে সিনসিয়ার হইতে হবে। কি সিনসিয়ার? তুমি যদি মাইনাস দিয়ে করো অঙ্কটা, বিয়োগের লব্ধি যদি মাইনাস দিয়ে বের করো, তাহলে কোণ হবে এ আর বি এর মধ্যবর্তী কোণ, এ আর বি এর মধ্যবর্তী কোণ। যদি তুমি মাইনাস দাও, যদি মাইনাস চিহ্ন, দেখো ঠিক আছে কিনা, তুমি দেখো ঠিক লিখছি কিনা, এ আর বি এর মধ্যবর্তী কোণ আসছে। কিন্তু বিয়োগের লব্ধি বের করার সময় যদি তুমি প্লাস দাও, যদি তুমি প্লাস দাও, তাহলে কোন কার কার মধ্যবর্তী নিচ্ছি? দেখো এ আর মাইনাস বি এর। এই জিনিসটা যদি পারো তাহলে আর অঙ্ক ভুল হওয়ার কোনো সুযোগ নেই। এ আর মাইনাস বি এর মধ্যবর্তী কোণ, এই জিনিসটা যারা বুঝে তারাই অঙ্কটা পারে, এই অঙ্কগুলো পারে। ঠিক আছে, বিয়োগের লব্ধির অঙ্ক যদি তুমি প্লাস দিয়ে করো তাইলে অঙ্ক হবে, মাইনাস দিয়ে করো তাও অঙ্ক হবে। তবে প্লাস দিয়ে করার কারণে তোমাকে এ আর মাইনাস বি এর মধ্যবর্তী কোণ নিতে হবে। যদি তুমি মাইনাস দিয়ে করো তাহলে এ আর বি এর মধ্যবর্তী কোণ নিতে হবে। সিম্পল, এই যে ছোট থেকে দেখা যাচ্ছে, সূত্র থেকেই দেখা যাচ্ছে। মাইনাস দিয়ে করব, এ আর বি এর মধ্যবর্তী কোণ নিব। প্লাস দিয়ে করব, এ আর মাইনাস বি এর মধ্যবর্তী কোণ নিব। আর পরীক্ষায় কোণ দেয়া থাকবে, তুমি তোমার অনুযায়ী বসাবা, অঙ্ক করলেও আরো ক্লিয়ার হয়ে যাবে। তো একটু মনোযোগ দিয়ে দেখো আমি কি বুঝাই চাচ্ছি। ঠিক আছে, তুমি দুইটা দিয়েই করতে পারবে, এটা তোমার ইচ্ছা, তুমি যেটা দিয়ে করো। ঠিক আছে, ওকে। তো লব্ধির মান ডান, কোনো সমস্যা নেই লব্ধির মান। এখন যাব লব্ধির দিকে। তো আবারও লব্ধির দিক দেখো, লব্ধির দিক, লব্ধির দিক কি? ট্যান থিটা। আমরা জানি লব্ধির দিক এই জায়গায় কি হয়? এই জায়গায় হয় যার সাথে কোনটা ধরি তারে আমরা এখানে রাখি, রাইট? যার সাথে থিটাটা ধরি। এবার বলো কার সাথে থিটা ধরছি আমরা? এই অঙ্কে কার সাথে ধরছি থিটা? এ এর সাথে। তাহলে এখানে এ বসবে। আচ্ছা, আমি যোগ দিয়ে করব, আবারও সেম, আমি যোগ দিয়ে করবো। আমি যোগের লব্ধি বের করছি, আমি এই সূত্র দিয়ে করবো, এই সূত্র অনুসরণ করে। তাহলে এ প্লাস বি মানে কিউ এর মান, তো এটার মান তো বি, মান বসাইতে হবে, এখানে কোনো মাইনাস দেওয়ার সুযোগ নাই, মান বসাবো। কস, কস এইটার এটার মধ্যবর্তী কোণ, এ আর মাইনাস বি এর মধ্যবর্তী কোণ। বলো এ আর বি এর মাইনাস বি এর মধ্যবর্তী কোণ কত? পাই মাইনাস এ। তাহলে পাই মাইনাস এ। যখন আমি প্লাস দিচ্ছি, অলওয়েজ এটা মাথায় রাখতে হবে, যখনই আমি প্লাস দিচ্ছি এ আর মাইনাস বি এর মধ্যবর্তী কোণ বসবে, আর কিচ্ছু না। যখন আমি প্লাস দিচ্ছি তখন এ আর বি এর মধ্যবর্তী কোণ বসবে, এ আর মাইনাস বি এর মধ্যবর্তী কোণ বসবে। আচ্ছা, উপরে তো আমরা জানি বি সাইন এ আর বি এর মধ্যবর্তী কোণ। দেখো ঠিক আছে ভাই, সূত্রে তুমি প্লাস দিচ্ছ, দ্যাট মিনস এ আর মাইনাস বি এর মধ্যবর্তী কোণ বসবে। এই জিনিস বারবার যুক্ত থাকবা, তাহলে তোমার অঙ্ক কখনো ভুল হবে না। আচ্ছা, এখন দেখো ঘুইরা এটা কি চলে আসে? এ, এটা দ্বিতীয় চতুর্ভাগে, এটা মাইনাস হয়ে যাবে, মাইনাস বি
কস কসই থাকবে, কারণ এটা পাই আলফা, আর বি এটা দ্বিতীয় চতুর্ভাগে সাইন আবার পজিটিভ, তাহলে এটা হবে বি সাইন আলফা। তো এটাও কিন্তু একটা সূত্র, দোনোটাই সঠিক, ট্যান থিটার সূত্র দোনোটাই সঠিক। আবারও সেম, খুব মনোযোগ দিয়ে দেখো তাহলে জিনিসটা কি দাঁড়াইলো, আমি যদি এখানে প্লাস দিই কোণ হবে এ আর মাইনাস বি এর, আমি যদি এখানে মাইনাস দিই কোণ হবে এ আর বি এর, একই জিনিসই দাঁড়াইলো দেখো এ আর বি এর। তাহলে বিয়োগের লব্ধির ভাই সিস্টেম একটাই, সূত্র সেম, সামন্তরিক সূত্র সেম ভাবে হবে, পুরো সামন্তরিক সূত্র, শুধু কোণের ব্যাপারে সাবধান থাকতে হবে। তুমি চাইলে প্লাসের জায়গায় খালি মাইনাস দিয়ে অঙ্ক করবা, কোণ নিবা নর্মাল যেটা নাও এ আর বি এর মধ্যে, কিন্তু তুমি প্লাস দিয়ে অঙ্ক করতে পারবা, কোণ নিবা এ আর মাইনাস বি এর মধ্যে। কারণ তোমরা যখন বই অঙ্কগুলো করবা, আমি তোমাদের বলে দিই কেন এই সমস্যাটা, দুইটাই কেন আমি বলতেছি, এক এক বই দেখবে একভাবে করছে, কিছু কিছু অঙ্ক এইভাবে করছে, আবার কিছু কিছু অঙ্ক মাইনাস দিয়ে করছে, তখন অনেকেই কনফিউজ হয়ে যায়, ভাই বিয়োগের লব্ধি প্লাস দিয়ে করছে কেন, আমি তো বুঝতেছি না। প্লাস দিয়েও বিয়োগের লব্ধি ডিভাইড করা যায়, মাইনাস দিয়েও করা যায়, কিন্তু ওই অনুযায়ী কি বসাইতে হবে, কোণ বসাইতে হবে, কোণ ওই অনুযায়ী আমার কি বসাইতে হবে, কোণ বসাইতে হবে, কোণ বসানোতে পুরোপুরি সিনসিয়ার থাকতে হবে, ঠিক আছে। এই যে লিখে দিছে, এটা লিখে দিছে, এই জিনিসটা যারা ফলো করবা অঙ্ক ভুল হওয়ার কোনো সুযোগ নাই। আর আমি এখন অঙ্ক দেখাচ্ছি, অঙ্ক দেখলে তোমরা আরো ক্লিয়ার হয়ে যাবে, আমি হোমওয়ার্কও দিয়ে দিব, অঙ্ক করবা, সমস্যা নেই, ঠিক আছে। ক্লিয়ার, বুঝছো তাহলে এটা? আচ্ছা, এখন আমরা তো থিওরি শেষ করলাম ভেক্টর বিয়োগের, তাই না? তো ভেক্টর বিয়োগের থিওরি শেষ, এখন আমরা ম্যাথে যাব, ভেক্টর বিয়োগের ম্যাথ কিভাবে করে, ঠিক আছে, যে দুইটা ভেক্টর বিয়োগ কিভাবে করা হয়। সো আমি তাহলে ম্যাথটা দেই, তাহলে আমাদের ম্যাথ 1 কি হবে, ম্যাথ 1-এ দেখো আমি তোমাদের দুইটা ভেক্টর দিব, সে ধরো আমি একটা দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা আঁকলাম, আর এই ধরো এক্স অক্ষ বরাবর আমি একটা ভেক্টর দিলাম, ভেক্টরটা দিলাম ধরো 6 একক, আর ধরো এইদিকে 60 ডিগ্রি কোণে আরেকটা ভেক্টর দিলাম, ভেক্টরটা দিলাম হচ্ছে ধরো 8 একক। আমি দুইটা ভেক্টর দিছি, একটা 6 একক, একটা 8 একক, ঠিক আছে। আচ্ছা, এখন তোমাকে আমি পরীক্ষায় চাইলাম এই দুইটা ভেক্টরের যোগের আর বিয়োগের লব্ধির মান আর দিক নির্ণয় করো। এই দুইটা ভেক্টরের যোগের আর বিয়োগের লব্ধির মান আর দিক নির্ণয় করো। তাহলে আমি লিখে দিতেছি, এ আর বি এর যোগের এবং বিয়োগের লব্ধির মান ও দিক নির্ণয় করো। এটা হচ্ছে আমাদের কোশ্চেন, ঠিক আছে, যোগের আর বিয়োগের লব্ধির মান আর দিক। সো আমি অ্যান্সারটা এখানে দিই, দেখো ফার্স্টে যোগে আসি। ভাই দুইটা ভেক্টর যোগ করা অনেক ইজি, আর দুইটা ভেক্টর যোগ করা হয় কি দিয়ে, সামান্তরিক সূত্র দিয়ে। এটা আমরা পারি, অলরেডি পারি এ আর বি কিভাবে যোগের লব্ধির মান আর দিক। তারপর আমি তোমাদের একটু কুইক দেখাই যে কিভাবে আমরা এটা করতে পারি। আমরা জানি দুইটা ভেক্টর যোগ করলে এইভাবে লেখে, যোগ এ যোগ বি। কেন আমি মডুলাস দিছি, এটাতে কি বুঝায় বলো, মডুলাস দিয়ে কি বুঝায়, মান বুঝায়। তার মানে এই যে যোগের মান নির্ণয় করবো, তো যোগের মান সামান্তরিক সূত্র কি জানি বলো, পি স্কোয়ার, এখানে এ আর বি দিছি আমি, কিউ স্কোয়ার, বি দিছি আমি 2ab cos এ আর বি এর মধ্যবর্তী কোণ ধরলাম আলফা, এ আর বি এর মধ্যবর্তী কোণ। দেখো ঠিক আছে কিনা, যোগের লব্ধি আমরা ভালো মতো জানি, সিম্পল। এ এর মান 6, বি এর মান 8, বসাই দিই 6 স্কোয়ার 8 স্কোয়ার 2 ইন্টু 6 ইন্টু 8 cos আলফার মানও আমরা জানি 60 ডিগ্রি, দেখো কোশ্চেনে দেওয়া আছে 60 ডিগ্রি, 60 ডিগ্রি যেটা দেওয়া থাকবে সেটাই। সো 36 8 8 64, cos 60 এর মান হাফ, ক্যালকুলেটর চাপো, দেখো হাফ আর 2 কাটা 6 টা 48। সো আমি ক্যালকুলেটরটা চাপো না, এটা 148 হবে, কইটা দেখো 148 একক। একক কথাটা লিখতে হবে, এই কথাটা লিখতে হবে। এখানে যদি আবার নিউটন থাকতো তাহলে এখানে নিউটন লিখতাম, এগুলোর জন্য কিন্তু মার্ক কাটা যায়, সো এইদিকে একটু কেয়ারফুল থাকতে হবে। তো দেখো যোগের লব্ধির মান পেয়ে গেছি, এবার যোগের লব্ধির দিক, সো আমরা এখানেই লিখি, ধরি থিটা। তো দিক কার সাথে করি, আমরা একটু আগে দেখে আসছি যোগের লব্ধি কোন দিক দিয়ে ক্রিয়া করে, এটার মাঝখানে কোনো একটা দিক দিয়ে। ধরি এটার লব্ধিটা এইদিকে ক্রিয়া করতেছে, ধরি। সো ধরো এ আর বি এর যোগের লব্ধি এদিকে ক্রিয়া করতেছে, এদিকে এই যে যোগের লব্ধি, আর এ প্লাস বি এদিকে ক্রিয়া করতেছে। এ প্লাস বি যে কোনো একটার সাথে যে কোণ করে, এটাই হচ্ছে দিক, যে কোনো একটার সাথে যে কোণ করে এটা হচ্ছে দিক। তা আমরা ধরি এর সাথে কোণ করছে থিটা, ধরি
লব্ধিটা এর সাথে কত গুণ করছে? থিটা। তো এগুলো আমরা শিখছি। ট্যান থিটার সূত্র কি হবে? নাম দিলাম এখানে। যার সাথে তুমি কোনটা ধরছো সেইখানে একা বসে, যার সাথে কোনটা ধরছি সেইখানে একা বসে, রাইট? তাহলে এই জায়গায় বসবে এ, যেহেতু যোগের লব্ধি বি, প্লাস বি কস এ আর বি এর মধ্যবর্তী কোণ, বি সাইন এ আর বি এর মধ্যবর্তী কোণ, আমরা জানি সূত্র। মানগুলো বসাও। 8 সাইন 60, 6 প্লাস 8 কস 60। এখন একটা অ্যাঙ্গেল বেরোবে ক্যালকুলেটর চাপলে, রাইট? ইজিলি। তাহলে আমার কি বেরোবে? ট্যান থিটা বেরোবে। কি বেরোবে? ট্যান থিটার মান। অনেকেই যে ভুলটা করে এখানে যে কোন মানটা আসে এটাই মনে করে থিটা, এটা কিন্তু থিটা না। থিটা বাইর করতে হলে কি করতে হবে বলো? ট্যান ইনভার্স করতে হবে, ট্যান ইনভার্স করতে হবে। মানে এখানে যে মানটা আসে সেই মানটাকে ইনভার্স করলে আমরা কি পাবো? থিটাটা পাবো। ঠিক আছে, তো একটা ক্যালকুলেটর দাও, করে দিচ্ছি। ঠিক আছে, তো আমাদের কত আসতেছে? 8 sin 60 ডিভাইডেড বাই 6 প্লাস 8 cos 60। তো আমাদের এটা আসছে হচ্ছে 0.6928, 0.6928 tan ইনভার্স করলে কত আসবে? 34.72 ডিগ্রি। তো আমরা থিটা পেয়ে গেছি, লব্ধির মান দিক দুটাই পেয়ে গেছি যোগের জন্য। সো এটা তোমরা খুব ভালো মতো জানো, এই যে এটাও পেয়ে গেছি, এটা আসছে আমাদের 34 ডিগ্রি। সো যোগের মান আর দিক দুটাই পেয়ে গেছি যোগের। এখন দরকার কি? বিয়োগের। এখন দরকার বিয়োগের। তো দেখো বিয়োগেরটা কেমনে করি, এটা আবার মুছে দিই, বিয়োগেরটা করি। এটাই ইম্পর্টেন্ট। যোগেরটা তো আমরা পারি, জাস্ট এমনিই দেখলাম। বিয়োগেরটা করতে আমাদের এখন একটু সুবিধা হবে। তুলনা করে পড়লে সবসময় ভালো পড়া হয়, যেহেতু তোমরা নতুন ভেক্টরে, সো স্বাভাবিকভাবেই তোমাদেরকে তাই আমি যোগেরটা দেখাই দিচ্ছি। যারা পুরাতন তারা যোগেরটা স্কিপ করলেও হবে। সো এবার দেখো বিয়োগের লব্ধি, বিয়োগের লব্ধি। তাহলে এ মাইনাস বি এর মান, বিয়োগের লব্ধির মান কি হবে? শিখছি আমরা সূত্র, মনে করে দেখো, একটু আগে শিখছি। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab। যখন আমি মাইনাস দিছি তখন কোন হবে কার কার মধ্যবর্তী? এ আর বি এর মধ্যবর্তী। যখন যেহেতু আমি মাইনাস দিছি, কোন হবে কার কার মধ্যবর্তী? এ আর বি এর মধ্যবর্তী। এ আর বি এর মধ্যবর্তী কোন আমরা জানি আলফা। তুমি চাইলে এখানে প্লাস দিয়ে করতে পারতা, কিন্তু সেই ক্ষেত্রে কোন হবে? এ আর মাইনাস বি এর মধ্যবর্তী। দরকার নাই, আমি তো এ আর বি এর মধ্যবর্তী কোন জানি, আমি তাই মাইনাস দিছি। মান তুলুক, 6 স্কোয়ার 8 স্কোয়ার 2 ইন্টু 6 ইন্টু 8 cos 60। সো এবারও 36 48 6টা 48। সো এবার হচ্ছে 6 একক। ঠিক আছে, সো ইজিলি মান বের আসছে। বিয়োগের লব্ধি কত আসছে? 6 একক। ঠিক আছে, বিয়োগের লব্ধি আসছে 6 একক। এবার বিয়োগের লব্ধির দিক, তো এই জায়গায় অনেকে একটু প্যাচে পড়ে যায়, বিয়োগের লব্ধির দিক নির্ণয়ে প্যাচে পড়ে যায়। ঠিক আছে, তো দেখো খুবই খুবই সহজ বিয়োগের লব্ধির দিক। আমরা জানি দুইটা ভেক্টরের লব্ধি, বিয়োগের লব্ধি ভেক্টর দুইটার বাইরে দিয়ে ক্রিয়া করে। কার থেকে বাইরে? এই যে মনে আছে এ মাইনাস বি, এ মাইনাস বি, এই জিনিসটাকে তো আমরা এটা লিখতে পারি, দেখো এ প্লাস মাইনাস বি, এ প্লাস মাইনাস বি। তাহলে মাইনাস বি, বি কে ঘুরাই দিই, বি কে ঘুরাই দিই, এটা তাহলে মাইনাস বি। তাহলে এইটা আর এইটার যোগের লব্ধি হচ্ছে এই আর, মানে এটা বিয়োগের লব্ধি এই যে এইদিকে দেখো এ আর মাইনাস বি এর মাঝামাঝি কোনো একটা দিয়ে যাবে, তাহলে এটা হচ্ছে বিয়োগের লব্ধিটা এ মাইনাস বি। দেখো ঠিক আছে কিনা? এবং এইটা এই কার সাথে কোনটা তোমাদের নির্ণয় করতে বলছিলাম? যার কাছাকাছি আছে। কার কাছাকাছি আছে? এর। তাহলে ধরি বিয়োগের লব্ধি এর সাথে থিটা কোণ করছে, তাহলে ধরি বিয়োগের লব্ধি এর সাথে থিটা প্রাইম কোণ করছে, কারণ এটা যেহেতু থিটা ধরছে আমরা এটা কি ধরি? তাহলে এ আর মাইনাস বি এর যোগের লব্ধি এ মাইনাস বি, থিটা প্রাইম কোণ করছে। তাহলে বিয়োগের লব্ধি এ এর সাথে থিটা প্রাইম কোণ করছে। তাহলে সূত্র লিখি, থিটা প্রাইম। সূত্র কি বলো? কার সাথে করছে? এ এর সাথে থিটা প্রাইম করছে। যেহেতু বিয়োগের লব্ধি আমরা বিয়োগ দিব, আর বিয়োগ দিলে কোন হবে কার কার মধ্যবর্তী? এ আর বি এর মধ্যবর্তী। বিয়োগ দিলেই এ আর বি এর মধ্যবর্তী কোণ 60 ডিগ্রি। তো আলফা সাইন আলফা, মানগুলো বসাই। 8 সাইন 60, 6 মাইনাস 8 cos 60। তো এবার কত আসতেছে দেখি, এবার আসতেছে হচ্ছে 8 সাইন 60 ডিগ্রি, 6 মাইনাস 8 cos 60 ডিগ্রি।
এবার মান আসতেছে আমাদের 3.464 এটা ইকুয়াল টু tan ইনভার্স 3.464 so tan inverse answer 73.9 ডিগ্রি সো থিটা আসছে 73.9 ডিগ্রি তার মানে এইটা 73 ডিগ্রি এই কোণটা এদিক দিয়ে গেছে এই কোণটা 73 ডিগ্রি সো বিয়োগের লব্ধির দিক বিয়োগের লব্ধির মান খেয়াল করছো বিয়োগের লব্ধির দিক বিয়োগের লব্ধির মান ক্লিয়ার যদি এটাও ক্লিয়ার না হয় তাহলে আমি আরেকটা বিয়োগের লব্ধির অঙ্ক করতেছি ওইটা দিয়ে দেখো ক্লিয়ার হইতে পারো কিনা সো ম্যাথ 2 শুধু বিয়োগের লব্ধি করবে এবার হ্যাঁ যোগের লব্ধি করবে ওকে সো ম্যাথ 2 তো ধরো তোমাকে এবার দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা ধরো এইদিকে একটা ভেক্টর দিছে এ ভেক্টর এটা ধরো 10 মিটার পার সেকেন্ড এইদিকে একটা ভেক্টর দিছে বি ভেক্টর ধরো এটা দিছে 6 মিটার পার সেকেন্ড আর ধরো এই কোণটা দিছে 60 ডিগ্রি আর এই কোণটা দিছে ধরো 30 ডিগ্রি ধরো এই দুটার মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি ধরলাম আর কি এই দুটার মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি সো তোমাকে বললো এ মাইনাস বি এর মান ও দিক নির্ণয় করো এটা কোশ্চেনে দেওয়া আছে হ্যাঁ মান ও দিক নির্ণয় করো দুইটা ভেক্টরে বিয়োগের লব্ধির মান আর দিক এটা হচ্ছে আমাদের কোশ্চেন সেভেন অ্যান্সারে যাই বিয়োগের লব্ধির মান আর দিক একদম সহজ এ মাইনাস বি এর মান বলো রুট ওভার এক নিয়মে অঙ্ক এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস 2ab কস যেহেতু মাইনাস দিছি কার কার মধ্যবর্তী কোণ হবে এ আর বি এর মধ্যবর্তী কোণ কত দেখো 90 ডিগ্রি সো এই যে 90 ডিগ্রি এখন cos 90 মানে কত cos 90 মানে হচ্ছে 0 তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার এখন a স্কয়ার মানে 10 স্কয়ার b স্কয়ার b কত 6 স্কয়ার সো রুট ওভার 136 কত আসতেছে 10 আর 6 দেখো রুট ওভার 136 আমাদের মান আসতেছে 11.66 এ আর বি এর বিয়োগের লব্ধির মান 11.66 মিটার পার সেকেন্ড এবার দিক tan থিটা তো যেহেতু a মাইনাস বি আবারও সেম দিক নির্ণয়ের জন্য আমি সবসময় আগে একটু লব্ধিটাকে আইকা নিতে চাই আমি পছন্দ করি লব্ধিটাকে আইকা নেওয়া কোন দিকে যাবে যেহেতু a মাইনাস বি খেয়াল করো এটা কি লেখা যায় a প্লাস মাইনাস বি লেখা যায় তাহলে a তো এইদিকে মাইনাস বি কোন দিকে হবে বলো এর বিপরীত দিকে না এই যে মাইনাস বি এটা মাইনাস বি তাহলে a আর মাইনাস বি এর যোগের লব্ধি হচ্ছে a মাইনাস বি তাহলে লব্ধি এইদিকে কোথাও একটা দিয়ে যাবে এদিকে কোথাও একটা দিয়ে তার মানে লব্ধি এদিকে কোনো একটা দিক দিয়ে যাবে আমরা ওইটা বুঝতেছি ঠিক আছে তো ধরে নিই লব্ধি ধরে নিই এটা এইদিকে দিয়ে যাবে ধরলাম তাহলে এটাই হচ্ছে a মাইনাস বি এই যে এটা যোগের লব্ধি লব্ধিটা কার কাছাকাছি এর কাছাকাছি তাহলে আমি এই যে এর সাথে সবসময় কোনটা ধরবো থিটা তাহলে লব্ধির কোণ কত ধরলাম থিটা ঠিক আছে tan থিটা কার সাথে কোনটা ধরছি আমি এর সাথে তাহলে a এখানে একা বসবে মাইনাস যেহেতু বিয়োগের লব্ধি মাইনাস b cos a আর b এর মধ্যবর্তী কোণ কয় ডিগ্রি 90 ডিগ্রি আর b sin 90 ডিগ্রি তাহলে b sin 90 মানে 1 b এর মান হচ্ছে 6 আলফা তো 90 আমরা জানি আর 8 মাইনাস 6 cos 90 মানে হচ্ছে 0 সো 6/8 তাহলে থিটা কত আসতেছে বলো থিটা ইকুয়াল টু tan ইনভার্স 6/8 আমি ডিরেক্ট করে দেই tan ইনভার্স 6 ডিভাইডেড বাই 8 তাহলে আসতেছে 36.87 ডিগ্রি সেলসিয়াস তার মানে এই যে কোণটা আমরা কত হবে 36.87 ডিগ্রি সেলসিয়াস দেখো a এইটা b এইটা b এইটা বাট বিয়োগের লব্ধি এই দুটার বাইরে দিয়ে কাজ করতেছে দেখছো a এর বাইরে দিয়ে কত ডিগ্রি কোণে বাইরে দিয়ে 36.87 একদম সহজ জাস্ট প্লাসের জায়গায় মাইনাস আর কিছু না আর কাজ করবে বাইরে দিয়ে প্লাসের জায়গায় মাইনাস এখানে আলফা হবে এ আর বি এর মধ্যবর্তী কোণ আর বাইরে দিয়ে কাজ করবে কোনটার দিক দিয়ে বাইরে দিয়ে এই যে ছবি এঁকে দেখবো যদি আমাকে পরীক্ষায় বি মাইনাস এ করতে বলে তাহলে এখানে কি হবে বি প্লাস মাইনাস এ তখন বি যেমন আছে তেমন রাখবো এ রে ঘুরাই দিব তখন দেখবো লব্ধি এদিকে হয়েছে একই কথা
তখন যদি বি মাইনাস এ হয়, ধরো আমরা দেখি বি মাইনাস এ দেয় পরীক্ষায়, তাহলে বি কি হবে? বি প্লাস মাইনাস এ। তখন আমরা এ রে ঘুরাবো, এ রে ঘুরাই এই যে মাইনাস এ দিকে, তা বি আর মাইনাসের মধ্যবর্তী কোন দিকে কাজ করবে? লব্ধি। তখন এইদিকে লব্ধি হবে। ওরকম কি সিস্টেম সেম, শুধু লব্ধিটা ঘুরবে, এই পার্থক্য কিছু নাই। সো বিয়োগের লব্ধির অঙ্ক এটা। তা আমি আরো দুইটা তোমাদের হোমওয়ার্ক দিয়ে দিতেছি, তোমরা এই দুইটা করবা, করলে তোমাদের পুরোপুরি তাহলে এই জিনিসটা শিখা হয়ে যাবে। 4টা অঙ্ক দিচ্ছি, 4টা অঙ্ক শিখলে বিয়োগের লব্ধি বের করা। বিয়োগের লব্ধি যত ভালো পারবা আপেক্ষিক বেগ তত ভালো পারবা। আমি বারবার বলতেছি, বিয়োগের লব্ধি যত ভালো বুঝবা আপেক্ষিক বেগ বুঝতে তত সুবিধা হবে, কারণ আপেক্ষিক বেগই হচ্ছে এই বিয়োগের লব্ধি। সো ধরো ম্যাথ 3 কি এদিকে দিকে একটা ভেক্টর বি ভেক্টর 7 একক, এদিকে দিকে একটা ভেক্টর এ ভেক্টর 3 একক, এটা ধরো 30 ডিগ্রি। এটা এ মাইনাস বি এর মান আর দিক নির্ণয় করবো, মান ও দিক। আরেকটা দিক ম্যাথ 4। 4টা অঙ্ক যদি নোট খাতা রেখে দেয়, 4টা বারবার দেখবা, দেখবা পড়া হয়ে গেছে, পারবাই অঙ্ক যেভাবে দেখ, সমস্যা নেই। সো ধরো এটা আরেকটা, এদিকে দিয়ে একটা ভেক্টর পি ভেক্টর, পি ভেক্টর হচ্ছে 12 নিউটন, আর এদিকে দিয়ে একটা কিউ ভেক্টর, উল্টা করে দিলাম 10 নিউটন। সেম পি মাইনাস কিউ এর মান ও দিক কত, দিক কত। সো এই দুইটা তোমাদের হোমওয়ার্ক, দুটা আমি করাই দিছি, এই দুটো তোমরা করবা, ঠিক আছে। তো অ্যাঙ্গেলটা দিই নেই এখানে, অ্যাঙ্গেলটা দিয়ে দিই, এটা হচ্ছে ধরো 30 ডিগ্রি ধরো, অ্যাঙ্গেল না দিলে অঙ্ক করতে পারবো না, আলফা পাবা কই, রাইট। সো এটি ঠিক আছে, ক্লিয়ার। তাহলে আমাদের ভেক্টর বিয়োগের ম্যাথও শেষ। তারপর আমরা যাব হচ্ছে আপেক্ষিক বেগে। আচ্ছা, আমাদের নেক্সট টপিক হচ্ছে টপিক 18। টপিক 18 হচ্ছে আপেক্ষিক বেগ, ঠিক আছে। তো অনেকের জন্য এটা খুব কঠিন একটা টপিক, মানে পছন্দ করে না স্টুডেন্টরা, বাট এই টপিকটা অনেক ইম্পর্টেন্ট, কারণ বোর্ডে এটা থেকে এখন পর্যন্ত মনে হয় 6টা সিকিউ আসছে আমার হিসাবে। হ্যাঁ, 6টা সিকিউ আসছে, তোমাদের যে শীটটা দিছি দেখো এখানে 6টা সিকিউ আছে আপেক্ষিক বেগের। আর ভর্তিতে আসছে, ভর্তিতে প্রায়ই আসছে আপেক্ষিক বেগের কিছু অঙ্ক আছে, তোমরা হয়তো ভেক্টর করার আগেই শুনছো বৃষ্টি ছাতার অঙ্ক, এগুলো আপেক্ষিক বেগে প্রচুর আসে এমসিকিউতে ভর্তি পরীক্ষাতে, আর রিটেনও আসে, ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষায় প্রায়ই আসছে, 3-4 বার মনে হয় আসছে। হ্যাঁ, এখন পর্যন্ত আমার হিসাবে 3 বার আসছে আপেক্ষিক বেগের ম্যাথ। বাট অ্যাডমিশনের সময় তোমাদের এটা লাগবে, কারণ তোমরা যখন কোচিং করবে দেখবা আপেক্ষিক বেগ থেকে অঙ্ক থাকবে, কঠিন অঙ্কই থাকবে, ঠিক আছে। সো এই জিনিসটা একটু ভালো মতো তোমাদের করে নিতে হবে। আপেক্ষিক বেগ মানে কি সবার আগে আমরা দেখি। ধরে নাও তুমি কিছুই জানো না, আমি ধরে নিলাম তুমি একেবারেই নতুন, আপেক্ষিক বেগ সম্পর্কে তোমার কোনো আইডিয়া নাই। আপেক্ষিক বেগ মানে কি, খুব সিম্পলি যদি আমি বলি, খুব সিম্পলি আমরা প্রতি মুহূর্তে একটা আপেক্ষিক বেগ দেখি, সেটার কথাই আমি বলি। এই যে আমরা জানি পৃথিবী ঘুরতেছে, 24 ঘন্টায় সে একবার ঘুরে, বাট তুমি কি কখনো ঘুরতে দেখছো পৃথিবীকে? না। তুমি তো সবসময় দেখো পৃথিবী স্থির। তোমার যে তুমি একটা বাইরে তাকাও, এখন দেখো গাছের দিকে, গাছ তো স্থির দাঁড়ায় আছে, এটা কি ঘুরতেছে? কোনো বেগ আছে? বেগ নেই। তুমি একটা বিল্ডিং এর দিকে তাকাও, তুমি একটা যে কোনো কিছুর দিকে তাকাও, দেখবো ওগুলোর কিছু নেই, কোনো বেগ নেই, কিছু নাই, ওটা তো ঘুরতেছে, তুমি দেখতেছো না। কিন্তু আসলে তো ঘুরতেছে, আসলে তো আমিও ঘুরতেছি, বাট আমি কি দেখতেছি? তার মানে আমরা যা দেখি সেটা যে সঠিক বা প্রকৃত বেগ, জিনিসটা কিন্তু এরকম না। তার মানে আমি যে পৃথিবীকে দেখতেছি, এটা তো আমি দেখতেছি স্থির, কিন্তু বাস্তবে তো পৃথিবী স্থির না, বাস্তবে তো পৃথিবী ঘুরতেছে, বাট আমি তো ওরে দেখতেছি স্থির। তাহলে আমি ওর বেগ স্থির দেখতেছি কেন? তাহলে এটা কি, এটা কি আমি যেটা দেখতেছি সেটা কি? তাহলে আমি আসলে যেটা দেখতেছি সেটাই হচ্ছে আপেক্ষিক বেগ। আমি কখনো প্রকৃতটা দেখি না, আমি যেটা দেখতেছি সেটাই হচ্ছে আপেক্ষিক বেগ। তার মানে পৃথিবীর কিন্তু একটা প্রকৃত বেগ আছে, তার জন্য সে 24 ঘন্টা ঘুরতেছে, কিন্তু আমার সাপেক্ষে, মানে আমার চোখে দেখা পৃথিবীর বেগ কত? 0। আমার দেখা যে বেগ সেটাই হচ্ছে পৃথিবীর আপেক্ষিক বেগ। মানে আমি যেটা দেখব সেটা হবে কি বেগ? আপেক্ষিক বেগ, ঠিক আছে। তো এটা একদম সিম্পল উদাহরণ, তার মানে আমার সাপেক্ষে পৃথিবীর আপেক্ষিক বেগ 0, ঠিক আছে। বাট এটা থেকে আমরা খুব বেশি যে বুঝে ফেলছি আপেক্ষিক জিনিসটা, এরকমও না, বা কি আসতে পারে বা কেমন হইতে পারে এটাও বুঝতেছি, এরকমও না। তো আমরা আরেকটু ডিপের উদাহরণে যাই। দেখো আরেকটু ডিপের উদাহরণে যদি যাই,
তাহলে আমরা একটু কল্পনা করি, দেখো এইভাবে ধরো এটা একটা রাস্তা, এই রাস্তায় ধরো এটা একটা মানুষ, ধরো এটা তুমি, ঠিক আছে, তোমার বডি ছোট হয়ে ফেলাইছি, একটু বড় হয়, ধরো এটা একটা তুমি, ঠিক আছে, তুমি দাঁড়ায় আছো এখানে, ঠিক আছে, ওকে, যেমনই হোক আমি মানুষ থাকতে পারি না, ভালো ধরে নাও এটা একটা মানুষ, তুমি তুমি তোমার বাসায় আত্মীয় স্বজন আসছিল ঈদে, গাড়ি নিয়ে আসছিল বেড়াইতে, এখন তোমাকে বিদায় দিতেছে, ধরো এটা তোমার বাড়ি, অনেকদিন পর একটা ঘর আঁকি, যে ঘর আঁকলাম, ঠিক আছে, এখন তোমার বাসা থেকে তুমি তোমার আত্মীয় স্বজনকে বিদায় দিতেছো, এখন কি দেখলা, ওনাদের গাড়ি, গাড়িটা কি ওনাদের গাড়ি, ঠিক আছে, ধরো ওনাদের গাড়ি, গাড়ি দিয়ে ওনারা চলে যাচ্ছে, সামনের সিটে ড্রাইভার, পিছনের সিটে তোমার আত্মীয় স্বজন, তোমাকে রাইখা তারা চলে যাচ্ছে, তুমি কিন্তু এখানে দাঁড়ায় আছো, তার মানে এটা স্থির তুমি, স্থির, স্থির তুমি, আর গাড়ি দিয়ে তোমার আত্মীয় স্বজন তোমার টাটা দিতে দিতে চলে যাচ্ছে, ধরো গাড়ি, এবং গাড়িটা চলমান, সে ধরো গাড়িটার স্পিড মিটার আছে সামনে, অবশ্যই ড্রাইভার দেখতেছে গাড়ির একটা স্পিড মিটার আছে, ওটা দিয়ে দেখা যায় গাড়ি কত বেগে যাচ্ছে, ধরো ড্রাইভার দেখতেছে, ড্রাইভারের ওই স্পিড মিটারে দেখা যাচ্ছে 10 মিটার/সেকেন্ডে গাড়িটা সামনে আগাচ্ছে, ওকে, তো ভালো কথা, যাচ্ছে গাড়ি, তুমি এখানে দাঁড়ায় আছো, চিন্তা করো গাড়িটা 10 মিটার/সেকেন্ডে সামনে যাচ্ছে, তুমি কি দেখবা, গাড়িটাকে সামনেই যেতে দেখবা না? অবশ্যই তুমি সামনে যেতে দেখবা, দেখবা চলে যাচ্ছে চলে যাচ্ছে চলে যাচ্ছে, তুমি দেখবে কি জানো, গাড়িটা আসলে 10 মিটার/সেকেন্ড বেগে চলে যাচ্ছে, তোমার রেখে চলে যাচ্ছে, দূরে চলে যাচ্ছে চলে যাচ্ছে, কোনো সমস্যা নেই। এখন একটা জিনিস চিন্তা করে দেখো, এই গাড়িতে থাকা দুইটা লোককে তুমি কিন্তু দেখবা তারা 10 মিটার/সেকেন্ড বেগে সামনে চলে যাচ্ছে, আর তোমাকে যদি আমি বলি ভাইয়া বলেন তো ওর বেগ কত, এই ড্রাইভারের বেগ কত, তুমি বলবা কি ভাইয়া ড্রাইভারের বেগ তো 10 মিটার/সেকেন্ড গেল, কিন্তু কেউ যদি এই লোকটাকে জিজ্ঞাসা করে, এই গাড়িরই পিছনে যে বসে ছিল তারা যদি বলে ড্রাইভার কত বেগে সামনে যাচ্ছে, সে কিন্তু ড্রাইভারের সামনে যেতে দেখতেছে না, সে কিন্তু দেখতেছে ড্রাইভার জায়গায় বসে আছে, সে কিন্তু ড্রাইভারকে দেখবে জায়গায় বসে আছে, সামনে যেতে দেখবে না, তার মানে সে কিন্তু বলবে কই ড্রাইভার তো আমার সাথে বসে আছে, ড্রাইভার সামনে যাচ্ছে কই, কিন্তু এই লোকটা কিন্তু বলবে ড্রাইভার সামনে চলে যাচ্ছে, তার মানে একই ব্যক্তির বেগ তোমার জন্য কিন্তু একরকম, আবার এইখানেই একই জায়গায় বসে থাকা ব্যক্তির জন্য কিন্তু আরেক রকম, তাইলে আমরা আসলে সবসময় ওই যে যেটা বললাম প্রকৃত বেগটা নির্ণয় করতে পারি না, একজনের সাপেক্ষে আরেকজনের বেগ এক এক রকম হয়, একজনের সাপেক্ষে আরেকজনের বেগ এক এক রকম হয়, এটা নির্ভর করে কে কিভাবে আছে, কে কিভাবে আছে এটার উপর নির্ভর করে, চিন্তা করে দেখো, ও কিন্তু দেখতেছে ও স্থির বসে আছে গাড়ির মধ্যে, ওরা কিন্তু নড়তে দেখবে না, দেখবে ও স্থির, ওর সাথে বসে সামনে আগাচ্ছে, কিন্তু ও কিন্তু দুইজনই দেখবে সামনে আগাচ্ছে, ওর বডি শুধু মুভ করতে দেখবে, একজনেরই বেগ দুইজনের কাছে দুই রকম, আর এই বেগ গুলোই হচ্ছে আপেক্ষিক বেগ, এই যে দুই রকম মনে হয় দুই রকম, মনে হওয়া বেগটাই হচ্ছে কি বেগ, আপেক্ষিক বেগ। আবার তুমি একটু উল্টা চিন্তা করো, এই গাড়ি তোমার আত্মীয় যে তোমার দিকে তাকায় থাকে, গাড়ি কিন্তু চলতেছে সামনে, তোমার বাই বাই টাটা দিচ্ছে, তাকায় আছে তোমার দিকে, সে কিন্তু কি দেখবে জানো, তুমি আস্তে আস্তে পিছনে চলে যাচ্ছ, তুমি কি বাস্তবে পিছনে যাচ্ছ, তুমি চিন্তা করে দেখো রিক্সা দিয়ে তুমি আসতেছো, তোমার কাছে মনে হবে তোমার বাসা তুমি পিছনে ফেলায় চলেই যাচ্ছ, পিছনে চলে যাচ্ছে, তোমার বাসা আস্তে আস্তে পিছনে চলে যাচ্ছে, দেখো এই গাড়ির লোকজন ভাববে কি জানো, তুমি মনে হয় পিছনে চলে যাচ্ছ আস্তে আস্তে, ও যত স্পিড বাড়াবে, এই গাড়ির স্পিড যত বাড়বে, ওর কাছে মনে হবে কি জানো, তুমি তত স্পিডে পিছনে চলে যাচ্ছ, কিন্তু বাস্তবে তো তুমি দাঁড়ায় আছো, তাহলে এই লোক কিন্তু তোমাকে দেখবে তুমি পিছনে যাচ্ছ, পিছনেই যাচ্ছ, পিছনেই যাচ্ছ, আস্তে আস্তে পিছনেই যাচ্ছ, ওর কাছে মনে হবে ও তুমি পিছনে যাচ্ছ, কিন্তু বাস্তবে তুমি পিছনে যাচ্ছ না, তুমি কি আছো স্থির, তার মানে ওদের কাছে তোমার যেই বেগটা মনে হবে এটা প্রকৃত বেগ না, এটাই কি বেগ, আপেক্ষিক বেগ, তাহলে একজনের কাছে এক একজনের বেগ এক এক রকম, আর একজনের সাপেক্ষে আরেকজনকে যেই বেগে যাইতে দেখে সেটাই কি বেগ, আপেক্ষিক বেগ, এটা সম্পূর্ণ বুঝার জিনিস, জাস্ট বুঝো, আমরা কোনো থিওরিতে যাচ্ছি না, আমরা কোনো থিওরিতে যাচ্ছি না, আমরা কোনো ম্যাথ করতেও যাচ্ছি না, এখন আমরা জাস্ট বুঝতেছি জিনিসটা কি, একজনের সাপেক্ষে আরেকজনের বেগটা ভিন্ন হয় কেন, মানে কেন এরকম আমরা দেখি, বাস্তবের প্রয়োগটা করি এটা দেখতেছি জাস্ট, ঠিক আছে। আরেকটা উদাহরণ দেখি আমরা, উদাহরণ যত দেখবা ক্লিয়ার না হইলেও ক্লিয়ার হইতে থাকবে আস্তে আস্তে, ঠিক আছে। আরেকটা উদাহরণ কি বলা যায়, সে ধরো এখানে রাস্তার মধ্যে একজন স্থির মানুষ আছে, সে দাঁড়ায় আছে রাস্তায় স্থির, এখানে একটা গাড়ি আছে, ধরো এই গাড়ি এক,
এটা একটা গাড়ি, ধরো গাড়ি 1 না, এটা গাড়ি 2 দেই, সামনে আরেকটা গাড়ি দেই, ধরো এটা গাড়ি 2, ধরো এটা গাড়ি 1, এটা গাড়ি 2। সে ধরো এই গাড়িটা 100 কিলো পার আওয়ারে হাইওয়েতে যাচ্ছে, আর ধরো এই গাড়িটা 90 কিলো পার আওয়ারে ওর পিছনে পিছনে আছে। এখানেও একজন যাত্রী আছে, এখানেও একজন যাত্রী আছে, এখানে একজন স্থির রাস্তার পাশে দাঁড়ায় আছে। সবার আগে ওনার কাছে আসে, এই গাড়িটা 100 কিলো পার আওয়ার বেগে ওরা ক্রস করে যাবে। ও কিন্তু দেখবে কি জানো, সাই করে গাড়িটা পাস করে চলে গেল। তার কাছে মনে হবে 100 কিলো পার আওয়ার বেগে গাড়িটা চলে গেছে, কারণ ও স্থির। ও দেখবে 100 কিলো পার আওয়ার বেগে গাড়িটা চলে গেছে, ও দেখবে সামনে আগাচ্ছে গাড়ি 100 কিলো পার আওয়ার বেগে। আর এই গাড়ির ড্রাইভার কি দেখবে জানো, ও আস্তে আস্তে কই চলে যাচ্ছে, লুকিং গ্লাসে তাকাইলে দেখবে ও আস্তে আস্তে পিছনে চলে যাচ্ছে। এই লোকটারে মনে করবে কি পিছনে চলে যাচ্ছে। ও 100 কিলো পার আওয়ার বেগে, এই লোক দেখবে গাড়ির সামনে চলে যাচ্ছে, আর গাড়ি চালক ড্রাইভার দেখবে কি জানো, ও আস্তে আস্তে 100 কিলো পার আওয়ার বেগে পিছনে চলে যাচ্ছে। বাস্তবে তো পিছনে যাচ্ছে না, ও কই দাঁড়ায় আছে, এখানে দাঁড়ায় আছে। কিন্তু ড্রাইভার তো দেখবে ও 100 কিলো পার আওয়ার বেগে কি হচ্ছে, পিছনে চলে যাচ্ছে। ড্রাইভার যেটা দেখতেছে এটাই হচ্ছে ওর কি বেগ, আপেক্ষিক বেগ। আবার এবার ওনার কাছে আসে, পিছনের চালকের কাছে। ও কিন্তু কোনোদিনও ওর 100 কিলো পার আওয়ার বেগে সাই করে সামনে আগাইতে দেখবে না, কারণ ও নিজেও 90 কিলো পার আওয়ার আছে। ও দেখবে কি জানো, ও ওর থেকে আস্তে আস্তে সামনে আগাচ্ছে। তুমি চিন্তা করে দেখো, তুমি হুন্ডা চালাচ্ছ বা গাড়ি চালাচ্ছ 90 কিলো পার আওয়ার বেগে, তোমার সামনে আরেক গাড়ি আছে 100 কিলো, বেশি না, মাত্র 10 কিলো বেশি। তুমি কিন্তু ওরে ছাড়বা না, তোমার দেখবা ও তোমার থেকে আগাবে, কারণ ওর বেগটা বেশি, একটু স্লো আগাবে। তোমার কাছে মনে হবে আস্তে আস্তে আমার কাছে আগায় চলে যাচ্ছে। তুমি কিন্তু ওর 100 কিলো বেগ ফিল করতে পারবা না, তোমার কাছে মনে হবে না ও এত বেগে আছে। তুমি দেখবো আস্তে আস্তে তোমার পার করে চলে যাচ্ছে, কারণ তোমার থেকে ওর কত বেগ, কত বেশি, মাত্র 10 কিলো পার আওয়ার। তাহলে তুমি কখনো এখানে থাকা ড্রাইভার কোনোদিনও ওর প্রকৃত বেগটা দেখবে না, ও আর দেখবে এটা স্লো। তাহলে এই ড্রাইভার এটাকে যে বেগে যাইতে দেখবে সেটাই হচ্ছে কি বেগ, আপেক্ষিক বেগ। এই ড্রাইভার এটাকে যেই বেগে যাইতে দেখবে সেটাই হচ্ছে ওর কি, আপেক্ষিক বেগ। আবার এই ড্রাইভার ওরে কি দেখবে জানো, পিছনে চলে যাচ্ছে আস্তে আস্তে, কারণ ওর স্পিড কম। চিন্তা করো, তোমার স্পিড কম, ওর স্পিড বেশি। ওর স্পিড বেশি, ও তো আস্তে আস্তে পিছাবে, দূরত্ব বাড়তে থাকবে আস্তে আস্তে। এই ড্রাইভার দেখবে কি জানো, এই গাড়ি আস্তে আস্তে পিছাচ্ছে। আসলে কি বাস্তবে এই গাড়ি পিছাচ্ছে, এই গাড়ি তো সামনে আগাইতেছে, কিন্তু এই ড্রাইভারের কাছে মনে হবে গাড়িটা আস্তে আস্তে কই চলে যাচ্ছে, পিছনে চলে যাচ্ছে। এই যে পিছনে চলে যাবে মনে হবে, মনে হবে একটাই কি বেগ, আপেক্ষিক বেগ। এখন আমরা লিখবো কিভাবে, এটা লিখবো কিভাবে? দেখেন, একটা গাড়ির বেগ এই যে 100 কিলো পার আওয়ার যখন পরীক্ষা দেওয়া থাকতো 9-10-এ, তখন তোমরা কিভাবে লিখতা V1 100 কিলো পার আওয়ার। সুন্দর, এটা বুঝাচ্ছে কি, 1 নাম্বার গাড়ি এত কিলো পার আওয়ারে চলতেছে। তুমি এটাকে লিখতা V2 90 কিলো পার আওয়ার। পরীক্ষা যখন দেওয়া থাকতো তুমি এইভাবে লিখতা। 2 নং, এটা দিয়ে বুঝে ফেলতাম 2 নং গাড়ির প্রকৃত বেগ, স্পিড মিটার দেখাচ্ছে 90 কিলো পার আওয়ার। কিন্তু ও তো আর এত কিলো 100 কিলো তো দেখবে না, তো ও যেটা দেখবে সেটাকে লেখা হয় কিভাবে, বা ও যেটা দেখবে সেটাকে লেখা হয় কিভাবে? দেখো কিভাবে লেখা হয়, এই জিনিসটা অনেক ইম্পর্টেন্ট। আপনি কি কিছু, এটা হচ্ছে লেখা হয় এইভাবে, V12 আর V21। V12 মানে কি জানো, V12 মানে হচ্ছে 1 নং এর বেগ, 1 নং এর বেগ। আর এটা দিয়ে বোঝায় 2 নং এর সাপেক্ষে যে পরে থাকে, যে পরে থাকে তার সাপেক্ষে হয়, বা যার সাপেক্ষে বেগটা নির্ণয় হয়, মানে যে দেখতেছে চোখ দিয়া তারটা সবসময় পরে থাকে, আর যাকে দেখতেছে সে আগে থাকে। V12 তার মানে হচ্ছে 1 নং গাড়ির বেগ কার জন্য, 2 নং এর জন্য। মানে 2 নং এর ড্রাইভার 1 নংকে যত বেগে যাইতে দেখবে সেটা হচ্ছে V12। তাহলে আমি বলতে পারি V12 হচ্ছে 2 নং এর ড্রাইভার, আমি এভাবেই লিখতেছি তোমার জন্য সুবিধা হবে, 1 নংকে যত বেগে যেতে দেখবে। তার মানে এটা আসলে 1 নং এর বেগই, কিন্তু কার কাছে, 2 নং এর কাছে। এটা 1 নং এর বেগই, কিন্তু 2 নং এর কাছে যেটা মনে হবে সেটা। তাহলে এটাই বল, এটা কার বেগ, এটা 2 নং এর বেগ, কিন্তু কার কাছে, 1 নং যত বেগে যেতে দেখবে। তাহলে এটা হচ্ছে 2 নং এর বেগ, 1 নং এর, 1 নং এর সাপেক্ষে। তাহলে দেখো V12 আর V21 বুঝছো কিনা। V12 হচ্ছে 1 নং এর বেগ,
যেটা 2 নং দেখতেছে, যেটা 2 নং দেখতেছে। আর V21 কি 2 নং এর বেগ, যেটা 1 নং দেখতেছে। 1 নং এ থাকা একজন যাত্রী বা ড্রাইভার দেখতেছে যেটা, কিন্তু ব্রেকটা কার 2 নং এর, কিন্তু 1 নং এর সাপেক্ষে, মানে 1 নং যেটা দেখতেছে বাস্তব। ঠিক আছে, ক্লিয়ার? ঠিক আছে, আচ্ছা। তো আমরা আরেকটা উদাহরণ দেখব, যত উদাহরণ দেখতে থাকবো তত আমাদের জন্য এটা পড়তে অনেক সুবিধা হবে। ঠিক আছে, তো আরেকটা দেখি, গাড়ি বাদ দিই, অন্য কিছু দেখি। চিন্তা করে দেখো, ধরো গাড়ি থাকি, গাড়িতেই সুবিধা হয়। আমরা একটা রোড দেখি, ধরো এটা একটা রোড, এরকম 4 রাস্তার মোড়, যেটা একটা গাড়ি ধরো এদিকে যাচ্ছে, উপর থেকে দেখলাম একটা গাড়ি এদিকে যাচ্ছে, ধরো হ্যাঁ, এটা ধরো যাচ্ছে VA বেগে। আরেকটা গাড়ি ধরো এদিকে যাচ্ছে রোডের এই লাইন বরাবর, ধরো এই গাড়িটা যাচ্ছে VB বেগে, এই গাড়িটা যাচ্ছে VA বেগে, এই গাড়িটা যাচ্ছে BB বেগে। দুইজন কিন্তু দুই দিকে চলে যাচ্ছে আস্তে আস্তে, দেখো দুইজন দুই দিকে চলে যাচ্ছে। এখন সত্যি কথা বলতে গেলে কি, এই গাড়ি, তুমি চিন্তা করে দেখো, এই গাড়ির ড্রাইভার বা যাত্রীরা কি দেখবে জানো? এই গাড়িটা আস্তে আস্তে দূরে সরে যাচ্ছে। ওই যে একটা কথা বলো না, যে দূরে যেতে দেখলে আস্তে আস্তে মনে হয় আরো বেশি দূরে চলে যাচ্ছে, জিনিসটা এরকম। এই গাড়ির ড্রাইভার দেখবে কি জানো, এই গাড়ি এদিকে না আরো দূর দিয়ে চলে যাচ্ছে। আর এই গাড়ির ড্রাইভার দেখবে কি জানো, এটা আরো দূরে চলে যাচ্ছে। মানে বাস্তবে তো তারা যাচ্ছে এইভাবে, দেখো। কিন্তু এই লাল গাড়ির ড্রাইভার এই গাড়িকে যাইতে জীবনে এইদিকে যেতে দেখবে না, দেখবে কি আরো দূর দিয়ে চলে যাচ্ছে, মনে হবে কি জানো এই দিক দিয়ে চলে যাচ্ছে, আরো দূরে চলে যাচ্ছে, আস্তে আস্তে দূরে চলে যাচ্ছে। আর এই কালো গাড়ির ড্রাইভার লাল গাড়িকে কি দেখবে জানো, সে আরো এইদিকে চলে যাচ্ছে, মানে আরো ডানে চেপে যাচ্ছে। কাউরে যখন তুমি দূরে যাইতে দেখো, তোমার কাছে মনে হয় সে আরো বেশি দূরে চলে যাচ্ছে, সে যতটুকু গেছে তার চেয়ে বেশি দূরে মনে হয়। এটাই নিয়ম আপেক্ষিক বেগের। তো কখনোই এই গাড়িকে এই দিকে যেতে দেখবে না, দেখবে আরো দূর দিয়ে যাচ্ছে, এবং এই গাড়ি এটাকে দেখবে আরো দূর দিয়ে যেতেছে। তাইলে এই জিনিসটাকে আমরা প্রকাশ করবো কিভাবে? প্রকাশ করবো এইভাবে, দেখো VAB VBA। এবি মানে কি, বি এর সাপেক্ষে এর বেগ, মানে বি এর ড্রাইভার বা যাত্রী এর যেদিকে যাইতে দেখবে বা যে বেগে যাইতে দেখবে সেটা হচ্ছে এটা, ওনার কাছে যা মনে হবে সেটা হচ্ছে এটা। কার বেগ? এর বেগ, এর যেদিকে যেতে দেখবে, দেখো এর বেগ, বেগ কার, এইভাবে, এই যে প্রথমটা হবে যার বেগ, পরেরটা হবে যার সাপেক্ষে, পরেরটা হবে যার সাপেক্ষে, এভাবে মনে রাখো। এর বেগ বি এর সাপেক্ষে, এর বেগ বি এর ড্রাইভারের কাছে। তাহলে এটা কি, বি এর বেগ কার সাপেক্ষে? এর সাপেক্ষে, এর সাপেক্ষে বি এর বেগ। দেখো ঠিক আছে কিনা? তাহলে একটা হচ্ছে বি এর সাপেক্ষে এর বেগ, আর হচ্ছে এ এর সাপেক্ষে, মানে এইটা এটার যে বেগে যেতে দেখবে। তাহলে প্রকাশটা আগে শিখো, প্রকাশটা কিভাবে আপেক্ষিক বেগ প্রকাশ করা হয়, কিভাবে আপেক্ষিক বেগ প্রকাশ করা হয়। তাহলে এখন যে একটু আগে বলতেছিলাম যে আমার সাপেক্ষে পৃথিবীর বেগ 0, আসলে তো 0, আমি তো পৃথিবীর ঘুরতে দেখতেছি না। তাহলে এটা আমি কিভাবে লিখবো? এই যে দেখো আমি এইভাবে লিখবো, কার বেগ? পৃথিবীর বেগ, পৃথিবীর বেগ আর্থ, ভেলোসিটি অফ আর্থ, কার সাপেক্ষে? আমার সাপেক্ষে, ইন উইথ রেসপেক্ট টু, মানে এই যে পরে লিখতেছি আমি, এটা একটু দাগ দিয়ে লিখলাম, মানে এখানে তো আর্থ পুরোটা লিখছি, তাই উইথ রেসপেক্ট টু ম্যান, মানে মানুষের সাপেক্ষে। তাহলে মানুষের সাপেক্ষে পৃথিবীর বেগ, দেখো এই যে চারটা পরে তার সাপেক্ষে, মানুষের সাপেক্ষে পৃথিবীর বেগ কত হবে বলো? এটা 0, ঠিক আছে। কিন্তু ভেলোসিটি অফ আর্থ কিন্তু 0 না, পৃথিবীর কিন্তু বেগ আছে, কিন্তু আমার সাপেক্ষে আবার পৃথিবীর বেগ কত? 0। তাহলে দেখছো এটা দিয়ে তাহলে কি বুঝছে, মানুষের সাপেক্ষে পৃথিবীর বেগ, মানুষের সাপেক্ষে পৃথিবী, মিলাও এটার সাথে, এটা মিলাও এগুলো, মানুষের সাপেক্ষে পৃথিবীর বেগ। তো যেটাই হোক, আমরা জাস্ট কনসেপ্টটা বুঝতেছি যে আপেক্ষিক বেগ কিভাবে লেখে, তোমার মাথায় লোড দিতেছি যে আপেক্ষিক বেগ কিভাবে লেখে, বেগটা কিভাবে প্রকাশ করে। ফার্স্টে দেখছি আপেক্ষিক বেগ কি, একজন সাপেক্ষে আরেকজনের বেগ এক এক রকম হয়, এটা আপেক্ষিক বেগ। তারপর দেখলাম কি কিভাবে আপেক্ষিক বেগকে লেখা হয়, লিখা হয় কিভাবে, V12 V21 কিভাবে প্রকাশ করা হয়, ম্যাথমেটিক্যালি প্রকাশ করা হয়। এখন আমরা শিখবো কিভাবে এগুলোর মান নির্ণয় করে। এই যে আমি দেখতেছি আরেকজনের যাইতে এই বেগে ওই বেগে, কিভাবে মানটা নির্ণয় করে। ঠিক আছে, কত বেগে যাইতে দেখবো আমি, কত বেগে যাইতে দেখবো, মানটা কত, আর কোন দিকে যাইতে দেখবো। আমি দেখতেছি এটা দূরে চলে যাচ্ছে, বাট কত দূরে যাইতে দেখবো, কত বেগে যাইতে দেখবো, এইটাই নির্ণয় করা হচ্ছে আমাদের নেক্সট কাজ। ঠিক আছে,
সো দেখো তো এটা শেখার জন্য আমরা আপেক্ষিক বেগের ফর্মুলায় চলে যাব। আসলে আপেক্ষিক বেগ কেমনে বের করে মনে রাখবা, দুইটা ভেক্টরের বিয়োগের মাধ্যমে একজনের সাপেক্ষে আরেকজন আপেক্ষিক বের হয়, সেই জন্য আমরা ভেক্টর বিয়োগ শিখছি, ঠিক আছে? তাহলে আপেক্ষিক বেগ কি? দুটি ভেক্টরের বিয়োগের মাধ্যমে একটির সাপেক্ষে অপরটির আপেক্ষিক বেগের মান ও দিক নির্ণয় হয়। তাহলে কি বললাম? দুইটা ভেক্টর বিয়োগ করলেই একটার সাপেক্ষে আরেকটার আপেক্ষিক বেগ নির্ণয় হয়। তাহলে আমাদের পারতে হবে মেইনলি ভেক্টর বিয়োগ, এই জন্য বারবার বলতেছিলাম ভেক্টর বিয়োগটা শিখো ভালো মতো। আর ভেক্টর বিয়োগ তো সহজ, পুরোটাই সামান্তরিক সূত্র। ভেক্টর বিয়োগ শিখলে আপেক্ষিক বেগ তুমি এমনি বের করতে পারবে, কোনো সমস্যা নেই, ঠিক আছে? তাহলে দুইটা ভেক্টরের বিয়োগের মাধ্যমে একটার সাপেক্ষে আরেকটার আপেক্ষিক বেগের মান ও দিক নির্ণয় হয়। উদাহরণ দেখি, একই জিনিস আবার দেখবো, খেয়াল করে দেখো। ধরো একটা গাড়ি, একটু আগে বলতেছিলাম এদিকে যাচ্ছে v1 বেগে, একটা গাড়ি এদিকে যাচ্ছে v2 বেগে। এখন 2 নং গাড়ির চালক জীবনে দেখবে 1 নং এদিকে যাচ্ছে, 2 নং গাড়ির চালক দেখবে কি জানো, 1 নং গাড়ি আরো দূর দিয়ে যাচ্ছে। একদম সিম্পল, 2 নং গাড়ির চালক দেখবে 1 নং এদিক দিয়ে যাচ্ছে, 2 নং গাড়ি দেখবে 1 নং এদিক দিয়ে যাচ্ছে আর দূর দিয়ে যাচ্ছে। তাহলে এটা কি 1 নং এর বেগ না? কার জন্য? 2 এর চোখে 1 নং এর বেগ। দেখো ঠিক আছে কিনা? 2 নং এর গাড়ি দেখবে আর ওই যে, তাহলে এটা কি v12 না? তাহলে v12 সমান সমান কি জানো? আসলে v12 সমান সমান হচ্ছে v1 মাইনাস v2। খেয়াল করে দেখো, এই দুইটার বিয়োগের লব্ধি এদিক দিয়ে ক্রিয়া করার কথা না? তার মানে এই দুইটা বিয়োগ করলেই v12 পাওয়া যায়। তার মানে দুইটা ভেক্টর বিয়োগ করলেই আপেক্ষিক বেগটা পাওয়া যায়। তাহলে v12 মানে হচ্ছে v1 মাইনাস v2। অনেকে যেটা মুখস্থ রাখে প্রথমটা মাইনাস দ্বিতীয়টা। তাহলে v21 কি হবে বলো? v21 কি হবে বলো? v2 মাইনাস v1। তাহলে VAB কি হবে বলো? VA মাইনাস VB। সবসময় প্রথম ভেক্টর মাইনাস দ্বিতীয় ভেক্টর, তাইলে আপেক্ষিক বেগ পাওয়া যায়, ঠিক আছে? VAB হবে VA মাইনাস VB, সবসময় প্রথম ভেক্টর মাইনাস দ্বিতীয় ভেক্টর, মানে যার বেগ মাইনাস যার সাপেক্ষে বেগ ওটা বিয়োগ হবে। আপেক্ষিক বেগ কি? 2 এর সাপেক্ষে 1 এর বেগ হচ্ছে v1 মাইনাস v2, 1 এর সাপেক্ষে 2 এর বেগ হচ্ছে v2 মাইনাস v1। তুমি মিলাই দেখো এই 1 নং গাড়ি একজন ড্রাইভার বা যাত্রী 2 নং গাড়িকে এদিকে যেতে দেখবে? জীবনও না। কোন দিকে যেতে দেখবে? 2 নং গাড়িকে যেতে দেখবে এদিকে আরো দূর দিয়ে যেতে দেখবে। এটা কি 2 নং কে দেখবে কার সাপেক্ষে? 1 এর সাপেক্ষে। মিলাই দেখো তো v21, এই যে v2 মাইনাস v1। আমরা জানি v2 আর v1 এর বিয়োগ লব্ধি বাইরে কাজ করবে। কার বাইরে দিয়ে? v2 এর বাইরে দিয়ে। এই যে বাইরে কাজ করছে। তাহলে আপেক্ষিক বেগ হচ্ছে আসলে দুইটা ভেক্টরের বিয়োগের লব্ধি। এটা হচ্ছে v21 মানে হচ্ছে v2 মাইনাস v1। দুইটা ভেক্টরের বিয়োগের লব্ধি করলেই আমরা একটার সাপেক্ষে আরেকটার কি পাই? আপেক্ষিক বেগ পাই। ক্লিয়ার? বুঝছো? তাহলে আবার আমাকে বইলো, সমস্যা নেই, আমি আবার বুঝাই দিব না, কোনো প্রবলেম নেই, ঠিক আছে? তো আমরা একটু পরের আপেক্ষিক বেগের থিওরি কিন্তু আর কিছু নাই, কারণ বিয়োগের থিওরি আমরা পড়ে ফেলছি, ওইটাই আপেক্ষিক বেগের থিওরি। কোনো আর থিওরি বা সূত্রমূত্র কিছু নাই। এখন আমরা চলে যাবো আপেক্ষিক বেগের ম্যাথে। আমরা আপেক্ষিক বেগের আমি অনেক অঙ্ক করাবো, আমি নেক্সট ক্লাস পুরোটাই আপেক্ষিক বেগের অঙ্ক করাবো, বাট আজকের ক্লাসে আমি 2টা অঙ্ক করে শেষ করবো আপেক্ষিক, ঠিক আছে? সো আমরা আপেক্ষিক বেগের ম্যাথে যাই। সো অনেকগুলো ম্যাথ করাবো, তোমরা ম্যাথগুলো সব নোট করে রাখবা আর বারবার দেখবা, কারণ আমি সব ক্যাটাগরির ম্যাথই করে দিব একদম শুরু থেকে শেষ পর্যন্ত, ঠিক আছে? আর ম্যাথগুলোই মেইন। সো আপেক্ষিক বেগের ম্যাথ 1 একদম সিম্পল অঙ্ক দেব। ধরো একটা গাড়ি এখানে আছে, একটা গাড়ি এখানে আছে, আমরা যেটা দিয়ে থিওরি বুঝছি ওই অঙ্কটাই করব। হ্যাঁ, এই গাড়িটা এদিকে যাচ্ছে 100 কিলো পার আওয়ার বেগে, একই রাস্তায় পিছনে আরেকটা গাড়ি আসতেছে 90 কিলো পার আওয়ার বেগে। ধরো এটা 1 নং গাড়ি, এটা 2 নং গাড়ি। আমি তোমাকে বললাম 2 নং গাড়ির
যাত্রীর নিকট 2 নং গাড়ির যাত্রীর নিকট 1 নং গাড়ির বেগ কত? এটা এ নাম্বার অঙ্ক। বি নাম্বার অঙ্ক, 1 নং গাড়ির যাত্রীর নিকট 2 নং গাড়ির বেগ কত? এই অঙ্কটা একদম বেসিক লেভেলের অঙ্ক, বাট এটা দিয়েই তোমাকে শুরু করতে হবে। যত বেসিক লেভেলের অঙ্ক থেকে শুরু করবা তত প্রো লেভেলের অঙ্ক তোমরা করতে পারবা, ঠিক আছে? একদম একদম বেসিক লেভেলের অঙ্ক। তো 2 নং গাড়ির যাত্রীর নিকট 1 নং গাড়ির বেগ। দেখেন ম্যাথ সলভ কিভাবে করবো, খুব ঠান্ডা মাথায় চিন্তা করেন। সবসময় ফিজিক্স অঙ্ক করতে গেলে, আপেক্ষিক বেগ অঙ্ক করতে গেলে আমরা আগে, আমি পার্সোনালি যেটা করি আমি সেভাবে অঙ্কটা তোমার করাবো। আমি সবসময় করি, দেখি কার সাপেক্ষে কারেন্ট নির্ণয় করতে দিস, ওই সূত্রটা লিখি, ওই যে সংকেতটা লিখি, V12 না V21 নাকি VPQ না VQR, মানে কার সাপেক্ষে কারেন্ট সূত্রটা লিখি সবসময়। 2 নং গাড়ির নিকট 1 নং এর বেগ, বেগটা কার? 1 নং এর, তাহলে V1। কার সাপেক্ষে? 2 নং এর সাপেক্ষে, তাহলে 2। এই নাম্বারে তাহলে আমাকে এটা নির্ণয় করতে দিচ্ছে V12। সবসময় আপেক্ষিক বেগের আমি দেখি কার সাপেক্ষে কার। 1 নং এর বেগ, 1 নং এর বেগ কার সাপেক্ষে? 2 এর সাপেক্ষে। আমি 1 নাম্বার অলওয়েজ সূত্রটা লিখি, V12 সমান সমান, তাহলে কি হবে? V1 মাইনাস V2, কারণ এটা আমরা জানি দুইটা ভেক্টর বিয়োগ করলেই আপেক্ষিক বেগ পাওয়া যায়, প্রথমটা মাইনাস দ্বিতীয়টা। তোমাকে বলছে এটার মান নির্ণয় করতে, আমার টার্গেট এটার মান নির্ণয় করা, এটার মান। ভাই দুইটা ভেক্টরের বিয়োগের মান নির্ণয় করো, তুমি একটু আগে শিক্ষা আসছো, কেমনে তুমি বলো? V12 এর মান হবে V1 স্কয়ার প্লাস V2 স্কয়ার মাইনাস 2 V1 V2 cos, যেহেতু মাইনাস দিছি, V1 আর V2 এর মধ্যবর্তী কোণ, তুমি দেখো V1 আর V2 এর মধ্যবর্তী কোণ কয় ডিগ্রি? একই দিকে, একই দিকে, দুইটা একই দিকে, একই দিকে থাকলে কোণ কয় ডিগ্রি? 0 ডিগ্রি। একদম সহজ। তাইলে এই দুটা বিয়োগের লব্ধি বের আসলো কত দেখি? 100 স্কয়ার 90 স্কয়ার, cos 0 কিন্তু আবার 1, আবার এটা 0 লিখে দিও না, cos 0 মানে 1, 2 ইনটু 100 ইনটু 90, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2ab, সূত্র কি? a মাইনাস b হোল স্কয়ার। 100 মাইনাস 90 10 স্কয়ার, রুট করলে স্কয়ারটা চলে যাবে, তাহলে 10 কিলো পার আওয়ার। তার মানে তুমি খেয়াল করে দেখো, 2 নং গাড়ির যাত্রী 1 নং গাড়িরে কত বেগে যেতে দেখবে? মাত্র 10 কিলো। আমি বুঝতেছিলাম এটা এটা মুখস্থ, পোলাপান মুখস্থ করে, আমি জানি এটা মুখস্থ করে, এটা মাইনাস এটা, একই দিকে যেতে থাকলে বিয়োগ হয় আপেক্ষিক বেগ। বাট আমি তোমার ম্যাথ করে দেখাইছি, এই গাড়ি ওরে দেখবে কয় কিলো বেগে যেতে জানো? মাত্র 10 কিলো বেগে যেতে, কারণ ওই নিজেই কত কিলো বেগে আছে? 90 কিলো বেগে আছে। তাহলে এই গাড়িকে দেখবে মাত্র কয় কিলো বেগে যেতে? 10 কিলো। যেহেতু মানটা পজিটিভ আসছে, তার মানে 10 কিলো বেগে সামনে আগাইতে দেখবে। দেখো ঠিক আছে কিনা? তার মানে এই গাড়িকে মাত্র 10 কিলো বেগে আস্তে 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 10 কিলো বেগে সামনে আগাইতে দেখবে, ঠিক আছে? এবার উল্টাটা যদি করি, এটার মধ্যে একটু মুছা করবো, তোমরা এটা তোলো, তাড়াতাড়ি পজ করে তুলে ফেলো, ঠিক আছে? যেহেতু আমরা এখন পজে যাবো না, তোমাদের তোলার সময় দেবো না, কারণ তোমরা তুলতে চাইলে পজ করে তুলে ফেলতে পারবা, লেকচার রেডি করবা সবসময়। কারণ লেকচার দেখে পড়বা, আমারটা দেখে পড়বো না, বারবার খাতা দেখে পড়বা, নিজের হাতের লেখা দেখে বুঝার ট্রাই করবা, নিজের ব্রেনরে জোর দিবা। যতটুকু আমার কাছে বুঝে গেছে সমস্যা নেই, বাট নিজের ব্রেনরে জোর দিয়া বুঝতে হবে, আমরা এগুলো একাই বুঝে ফেলছি অলমোস্ট, ঠিক আছে? তো তোমার নিজের ব্রেনরে জোর দিয়ে বুঝতে হবে। সো লেকচার রেডি রাখবা, বারবার লেকচার খাতাটা দেখবা, তাহলে দেখবা যা গ্যাপ আছে ওটা মোটামুটি তুমি কাভার দিয়ে উঠতে পারতেছো। তো যেটাই হোক, 1 নং গাড়ি যাত্রীর নিকট 2 নং এর বেগ, আবার কার বেগ চাইছে? 2 নং এর। তাহলে এবার V2 কার সাপেক্ষে? 1 নং এর সাপেক্ষে, তাহলে 1 নং এর সাপেক্ষে, দেখো ঠিক আছে কিনা? 1 এর সাপেক্ষে 2 এর বেগ, তাহলে এটা ঘুরবে, প্রথমটা মাইনাস দ্বিতীয়টা হয়। তো সূত্র দেখো এখানে কি হবে? V2 V1 V2 V1, কোন হবে কার কার? V2 আর V1 এর মধ্যবর্তী কোণ, V2 আর V1 এর মধ্যবর্তী কোণ আমরা জানি, V2 আর V1 এর মধ্যবর্তী কোণ কত বলো? 0 ডিগ্রি। তাহলে সেমই তো, সব কিছু সেম, কিন্তু যেহেতু এখানে V2 আগে আসছে, তাহলে আমরা এখানে একটু কি লিখতে পারি? 90 মাইনাস 100 হোল স্কয়ার, মানে এখানে চলে আসবে কি জানো? মাইনাস, কারণ আমরা জানি এখানে একটা প্লাস মাইনাস হয়, আমি তো 90 মাইনাস 100 ও লিখতে পারতাম না, এই জিনিসটা ঘুরে চলে আসবে 90 মাইনাস 100, একই কথা। তাহলে এটা কত আসবে? মাইনাস 10 কিলোমিটার পার আওয়ার। এই মাইনাস না দিলেও হয়, এই মাইনাস না দিলেও হয়, যেহেতু V2 আগে, আর V2 এর মান কত আমরা দেখতেছি 90, খেয়াল করে দেখো V2 এর মান 90 আর V1 এর মান 100। এবার কিন্তু একটু উল্টা হয়েছে, হ্যাঁ? 90 মাইনাস 100 হোল স্কয়ার মানে মাইনাস 10,
মাইনাস আসলো কেন? মাইনাস দিয়ে আমি জাস্ট এটা মাইনাস না আসলো হয়, মাইনাস দিয়া কিছুই না, না তুমি এটা 100 - 90 লিখলো হবে। আমি ইচ্ছা করে 90 - 100 লিখছি কারণ V2 আগে আছে তোমার বোঝানোর জন্য। মাইনাস দিয়া কি বোঝাচ্ছে যে এই গাড়িটাকে, যেহেতু এটা ও দেখতেছে, কাকে দেখতেছে? 2 নংকে। তুমিই বলো ভাই, ও তো সামনে আগাইতেছে, ও কি দেখবে? ও আস্তে আস্তে পিছাইতেছে না, এই কারণে এটা কি আসছে? মাইনাস আসছে। তার মানে ও ওরে 10 কিলো বেগে সামনে আগাইতে দেখবে, আর ও ওরে 10 কিলো বেগে পিছনে যেতে দেখবে। এটাই, ঠিক আছে, সহজ। আচ্ছা, এবার ম্যাথ 2, এটা আমাদের আজকে লেকচার লাস্ট অঙ্ক। পরের দিন থেকে আমরা আপেক্ষিক বেগের পরের লেকচার প্রায় 1 ঘন্টার মতো আমরা আপেক্ষিক বেগের সকল ধরনের অঙ্ক শিখবো, বোর্ডেরও ভর্তিরও। তো শেষ অঙ্কটা, শেষ অঙ্ক ইন্টারেস্টিং অঙ্ক। তুমি দেখো, তোমরা যখন হাইওয়েতে গেছো, তুমি গাড়ি চালাইতেছো অনেক বেগে, অপোজিট থেকে একটা গাড়ি আসতেছে বিশাল বেগে, তোমার কি মনে হয় বলো? তখন মনে হয় যে কি রে, মানে সাই করে একটা একটা পাস করছে, সাই করে একটা একটা পাস করে যায়, মানে মনে হয় কি রে এত স্পিডে পাস করে গেল। মানে যখন তোমার অপোজিট থেকে কেউ পাস করে যায়, তখন তোমার মনে হয় অনেক বেগে পার করে গেছে, আর ও কিন্তু ভাবে তুমি অনেক বেগে ওরা পার করে গেছো। ইভেন তুমি চিন্তা করে দেখো, অপোজিট থেকে যদি একটা রিক্সাও আসে, হাইওয়েতে তুমি হুন্ডা চালাচ্ছ বিশাল বেগে, অপোজিট বেগ থেকে রিক্সা আসতেছে আস্তে আস্তে, তুমি যখন রিক্সাটা পার করে যাবা, তোমার কাছে মনে হবে রিক্সাও তোমারে সাই করে পার হয়ে গেছে। মানে রিক্সারও তুমি দেখবে পিছনের দিকে চলে যাচ্ছে অনেক দ্রুত, রিক্সারও তুমি আসতে যেতে দেখবে না, তোমার কাছে মনে হবে রিক্সা খুব দ্রুত তোমার ছেড়া চলে যাচ্ছে। চিন্তা করে দেখো, চিন্তা করে দেখো, যখন তোমরা হাইওয়েতে থাকো, অপোজিট থেকে কোনো গাড়ি তোমার পাস করে, সেই গাড়িকে তোমার সবসময় স্পিডই মনে হয়। তোমার যত বেশি স্পিড থাকবে ওই গাড়িটারে তত বেশি স্পিডই তোমাকে মনে হবে। তো একটু দেখি কেন হইতেছে এরকম, আপেক্ষিক বেগ দিয়ে দেখি। তো ম্যাথ 2, এবার কি, ধরো এখানে একটা গাড়ি, এটা একটা গাড়ি, এবার অপোজিট থেকে ধরো আরেকটা গাড়ি, ধরো এই গাড়িটা অনেক বেগ, 100 কিলো/আওয়ার, ধরো এটা V1, আর অপোজিট থেকে একটা গাড়ি আসতেছে, ধরো এটা 30 কিলো/আওয়ার, এটা একটু স্লো। সো তোমাকে আমি বললাম 1 নং গাড়ির সাপেক্ষে 2 নং গাড়ির বেগ কত, এটাই কোশ্চেন সেম। এ ওরে কত বেগে দেখবে, এ ওরে কত বেগে দেখবে, যাইতে দেখবে। তো দেখো অ্যান্সার, 2 নং এর নিকট 1 নং এর বেগ, 1 নং এর বেগ কার নিকট 2 নং এর নিকট, দেখো ঠিক আছে কিনা। সবার আগে আমি কি করি, আপেক্ষিক বেগে কার সাপেক্ষে কার বের করতে বলছে তার সূত্র লিখি। 2 নং এর নিকট 1 নং এর বেগ, ঠিক আছে, সেটা কত? V1 - V2, দেখো ঠিক আছে কিনা। সূত্র আমরা জানি, আমার এটার মান নির্ণয় কত বলছে, এটার মান নির্ণয় কত বলছে, এই যে এটা মান নির্ণয় কত বলছে। আর মান নির্ণয় সূত্র কি একটু আগে আমরা শিখে আসছি, মান নির্ণয় সূত্র হচ্ছে বিয়োগের জন্য V1 স্কোয়ার প্লাস V2 স্কোয়ার মাইনাস 2 V1 V2, যেহেতু মাইনাস দিছি কার কার মধ্যবর্তী কোণ হবে, V1 আর V2, V1 এই দিকে, V2 এই দিকে, একটা এই দিক, একটা এই দিক, মানে একটা এই দিক একটা এই দিক, মধ্যবর্তী কোণ কি 180 ডিগ্রি না? চিন্তা করে দেখো, একটা যে এই দিক আর একটা এই দিক, দুটো দুই দিক, মধ্যবর্তী কোণ কয় ডিগ্রি? 180 ডিগ্রি। cos 180 ডিগ্রি, cos 180 মান কত? -1, তার মানে এটা হয়ে যাবে প্লাস, কারণ এটা মান -1, তার মানে হয়ে যাচ্ছে কি V1 প্লাস V2 হোল স্কোয়ার রুট, দ্যাট মিনস V1 প্লাস V2। তো V1 এর মান 130, 130, তার মানে ও এই 2 নং গাড়ি 1 নং গাড়িটা কত কিলো বেগে যেতে দেখবে, তার মানে এটা যখন পাস করবে ওরা 100 কিলো দেখবে না, ও 130 কিলো বেগে যেতে দেখবে। তার মানে অপোজিট থেকে যখন গাড়ি আসে, তোমার বেগ যত, তোমার বেগ যদি 50 হতো না, তাহলে তুমি 150 কিলো বেগে যেতে দেখতে। তোমার বেগ যদি আরো 100 কিলো হইতো, তোমার বেগ যদি 100 কিলো হইতো, তাহলে তুমি ওরা 200 কিলো বেগে তোমার পাস করতে দেখতা। তোমার বেগ যদি 150 কিলো হইতো, তা তুমি ওরা 250 কিলো বেগে পাস করতে দেখতা। সম্পূর্ণ তোমার উপর নির্ভর করবে তুমি কত বেগে আসো। তোমার বেগ বেশি হলে ওরা বেশি বেগেই তুমি কি করতে দেখবা, যেতে দেখবা। ঠিক আছে, জিনিসটা এইভাবেই কাজ করে। একদমই সহজ, এটাই হচ্ছে একজনের সাপেক্ষে আরেকজনের বেগ। তার মানে এই গাড়ির ড্রাইভার যখন এটারে পাস করবে এই গাড়িটাকে, তখন দেখবে ও 130 কিলো বেগে ওরে পাস করে সামনে চলে যাচ্ছে। সেম ভাবে এটার সাপেক্ষে এটা বাইর করো বাসায়, দেখবে একই আসছে। ও দেখবে কি জানো, ও 130 কিলো বেগে ওরে পাস করে গেছে। ওর বেগ কত দেখো, মাত্র 30, কিন্তু ও দেখবে কি ও 130 কিলো বেগে ওরে পাস করে গেছে। বাইর করো, অঙ্ক করে বাইর করো, একই আসবে। এটা হচ্ছে আপেক্ষিক বেগ, একদম বেসিক লেভেলের ম্যাথ, একদম বেসিক লেভেলের ম্যাথ। এই বেসিক লেভেলের ম্যাথ থেকে একটা ইন্টারেস্টিং কোশ্চেন একবার ভর্তি পরীক্ষা আসছিল, সেটা কি জানো?
বলছিল যে সবাই এটা কি মুখস্থ করে বলো, একই দিকে যদি দুইটা যায়, দেখো সবাই কি দেখে, একই দিকে যদি দুইটা জিনিস যায়, এটার বেগ v1, এটার বেগ v2, তাহলে একটার সাপেক্ষে আরেকটার আপেক্ষিক বেগ হচ্ছে v1 মাইনাস v2। আর যদি বিপরীত দিকে আসে, একই লাইনে আর কি বিপরীত দিকে আসে, তাহলে একটার সাপেক্ষে আরেকটার আপেক্ষিক বেগ হচ্ছে v1 প্লাস v2। এটা সবাই মুখস্থ রাখে, মুখস্থ করে রেখে দেয় যে একই দিকে গেলে একটা সাপেক্ষে আরেকটা দুইটার বিয়োগফল, বিপরীত দিকে গেলে একটা সাপেক্ষে আরেকটা দুইটার যোগফল। এটা মুখস্থ করে রাখে, তোমরাও মাথায় রেখো, এটা কোনো সমস্যা নেই, মাথায় রাখলে ভালো, তাড়াতাড়ি পারবে এমসিকিউ। বিপরীত দিক থেকে আসলে যোগ হবে, একই দিকে গেলে একটা সাপেক্ষে আরেকটা বিয়োগ হবে। কিন্তু এই জিনিসটাই ভর্তি পরীক্ষা একবার আসছে কি জানো, বলছে একটা ফোটন সি বেগে ডান দিকে গতিশীল, আরেকটা ফোটন তার অপোজিট দিক থেকে সি বেগে, সি মানে বুঝছো তো আলোর বেগ, আরেকটা ফোটন অপোজিট দিক থেকে সি বেগে আসতেছে, বলছে এইটার সাপেক্ষে এটার বেগ কত, সবাই অ্যান্সার দিছে 2c। কারণ স্বাভাবিক, দেখো দুইটা দুই দিকে গতিশীল, এই যে সূত্র দুইটা দুই দিকে গতিশীল, আমরা দেখছি দুইটা দুই দিকে গতিশীল থাকলে একটা একটা সাপেক্ষে যোগ হবে, তাহলে সি আর সি উত্তর হওয়ার কথা কত, 2c। কিন্তু আলোর বেগ কোনোদিনও আলোর বেগের থেকে বেশি বেগ হয় না, মানে আপেক্ষিক বেগ কখনো মনে রাখবা আলোর বেগের চেয়ে বেশি বেগ হয় না। তার মানে সি আর সি এর আপেক্ষিক বেগ সি হবে, যদিও 2c হওয়ার কথা, বাট আলোর বেগের চেয়ে কখনো বেশি আপেক্ষিক বেগ হয় না। তার মানে একটা একটা পাস করলেও একজনের সাপেক্ষে আরেকজনের বেগ আলোর বেগই থাকবে, সি থাকবে। কি বলছি বুঝছেন? তো এটাকে তোমার একটু মনে রাখতে হবে, ঠিক আছে? তবে যদি দুইটা একই দিকে থাকতো ফোটন, ধরো একটা ফোটন এই দিকে সি বেগে, আরেকটা ফোটন ঠিক পিছনে পিছনে সি বেগে, একই দিকে থাকলে আবার একটা সাপেক্ষে আরেকটা কি হয়, বিয়োগ হয়। তখন তাহলে এই ফোটনটা কি দেখবে, সি মাইনাস সি জিরো না, জিরোই দেখবে। ওই যে তোমাদের বলছিলাম, তুমি যদি আলোর বেগে থাকো তাইলেই তুমি ফোটন কণা দেখতে পারবা, দেখবে তোমার সাথে ফোটন কণা দাঁড়ায় আছে, মানে আছে আর কি। তো এই ফোটনের স্থির দেখবে, কারণ এর একসাথে আছে, আলোর বেগে চলতেছে একসাথে। ওই যে তুমি যখন ট্রেনে থাকো, ট্রেনের ভিতর সবাইরই তোমার কি মনে হয়, আরে তো বসে বসে আছে, সবাই তোমার সাথে বসে আছে, তুমি কি করে চলতে দেখো। কিন্তু খেতে দাঁড়ায় কৃষক দেখে ট্রেনের মানুষগুলো সামনের দিকে চলে যাচ্ছে। তো তুমি ট্রেনের বগির ভিতর যখন থাকো, তোমার সামনে যারা বসে আছে সবাই তোমার সাথে বসে আছে, তুমি তো এদের বডিটারে সরতে দেখতেছো না সামনে। কিন্তু ক্ষেতের লোক বা বাইরের থেকে যে দেখতেছে তার কাছে মনে হইতেছে ট্রেনের ভিতরের যাত্রীগুলো সামনে চলে যাচ্ছে সব, ঠিক আছে, তাদের বডিটা মুভ করতেছে সামনের দিকে। তাহলে এখানেই সেম, এই ফোটনটা দেখবে সে ওর সাথে স্থির আছে, ওর সাপেক্ষে ওর বেগ কি হবে, জিরো হবে। তাহলে এই ক্ষেত্রে এটা সাপেক্ষে এটার বেগ জিরো, কিন্তু এই ক্ষেত্রে এটা সাপেক্ষে এটার বেগ সি, 2c না, ঠিক আছে, নর্মাল সূত্র মানে নেই, কারণ আপেক্ষিক বেগ সি এর বেশি হয় না। তো আজকে ক্লাস এখানেই শেষ। তোমাদের কাজ কি আমি তোমাদের বলে দিই, যেহেতু তোমরা নিয়মিত 26, তোমাদের কাজ হচ্ছে, তোমাদেরকে আমি সামন্তরিক আর উপাংশুটা 6টা সিকিউ দিছিলাম বোর্ডে আসা, আর নৌকা নদীর 14টা সিকিউ দিছিলাম। এই 20টা সিকিউ কালকের মধ্যে তোমরা সমস্যা মানে কমপ্লিট করতেই হবে। এর মধ্যে 3টা 4টা তোমরা যেগুলো পারবা না সেগুলো গ্রুপে দিয়ে রাখো, কালকে ক্লাসে আমি আপেক্ষিক বেগের অঙ্ক শেষ করব, ঠিক আছে? তোমরা কালকে আপেক্ষিক বেগের অঙ্কটা শেষ করার পরে ওই যে তোমাদের যে 3টা 4টা সিকিউ সমস্যা হয়েছে নৌকা নদীর, ওই 3টা 4টা সিকিউ আমি তোমাদের দেখাই দিব ওই একই ক্লাসে। কারণ আপেক্ষিক বেগের অঙ্ক শেষ করতে আমার 1 ঘন্টা লাগবে না, হয়তো 40-45 মিনিট লাগবে, বাকি যতক্ষণ লাগে আমি নৌকা নদীর অঙ্কগুলো সলভ করে দিব। তাহলে কি হলো, আমাদের নৌকা নদীটা শেষ হয়ে গেল, নৌকা নদী শেষ, সামন্তরিক উপাংশ শেষ। তাহলে তোমরা আপেক্ষিক বেগের থিওরিটা কালকে রাত্রের মধ্যে শেষ করবা, শেষ করার পরে তোমরা আপেক্ষিক বেগেরও কিন্তু আমি অঙ্ক দিব, সিকিউ দেওয়া আছে, ওগুলো তোমরা কমপ্লিট করে ফেলতে পারবে। সো আমাদের কালকের মধ্যে টার্গেট হচ্ছে কালকের মধ্যে আপেক্ষিক বেগ শেষ করা। আর এরপরে একটা দিন আরো ফিজিক্স ক্লাস আছে, ওই দিন ইনশাল্লাহ আমরা ভেক্টর গুণন শুরু করব। আর যদি প্রয়োজন হয় আপেক্ষিক বেগের আরো একটা ক্লাস নেব আমি, যদি প্রয়োজন হয়, ঠিক আছে? আর যতটুকু তোমরা বুঝছো আমি চেষ্টা করছি তোমাদেরকে বোঝানোর, তোমরা দরকার হলে এগুলো একটু টেনে দেখো না, কারণ তোমরা নতুন, একদমই নতুন পড়তেছো, এগুলো 2x বা 3x এ দেখার কোনো দরকার নাই। তোমরা যেটা করবা একটু স্লো দেখো, বারবার দেখো, আর বারবার না, তুমি একবার বুঝে নোট খাতায় তোলো, দেন নোট খাতাটা ভালোভাবে চিন্তা করো, যারা ব্রেইনি তারা অবশ্যই ধরতে পারবে আসলে এখানে কি চলতেছে। নোট খাতা ভালোভাবে চিন্তা করো, এর জন্য কি দিতে হবে, তোমাকে পড়ায় সময় দিতে হবে, প্রচন্ড সময় দিতে হবে পড়ায়। তুমি সময় দিলেই ওটা নিয়ে বসে থাকতে পারবা। আর তুমি যদি চিন্তা করো ফাঁকি ভাই তাড়াতাড়ি শেষ করে অন্য কিছু করি, তাহলে তো তুমি দেখতে পারবা না। তো যতটুকু সম্ভব পড়ায় সময় দাও, তাহলে তুমি তোমার নোট খাতা নিয়ে বসে থাকতে পারবা এবং অনেকক্ষণ দেখতে পারবা, ঠিক আছে? আল্লাহ হাফিজ।